হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই ম্যাথ ফার্স্ট পেপারের সবচেয়ে মজার চ্যাপ্টার এবং সবচেয়ে ইজি বলতে পারো চ্যাপ্টারটা এটা আমরা শুরু করবো, যেটার নাম হচ্ছে আমাদের ভাই ইন্টিগ্রেশন। কেমন? তো ইন্টিগ্রেশনটা আমরা কেন মজার চ্যাপ্টার বলতেছি, কারণ এটার অনেক বাস্তবিক প্রয়োগ আছে। তুমি এটাকে অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। এই জিনিসটা তুমি যে জায়গাতে যাও না কেন, তুমি যদি ভবিষ্যতে তুমি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে থাকো, তোমার কিন্তু অবশ্যই ক্যালকুলাস জিনিসটা অবশ্যই লাগবে তোমার। কেমন? তাই এখন থেকে তুমি যদি ক্যালকুলাসটা একবার ভালোভাবে ফিল করে শিখতে পারো, তাহলে দেখবা জিনিসটা হচ্ছে তোমার কাছে অনেক ইজি হয়ে যাচ্ছে। এবং এই সবগুলোর খুব সুন্দর ব্যাখ্যা আসলে আছে এই ক্যালকুলাস চ্যাপ্টারটার সব টপিকেরই। কেমন? তো আমরা খুবই চেষ্টা করবো যে খুবই একদম জিরো লেভেল থেকে স্টার্ট করার। তবে তোমার ডিফারেন্সিয়েশনের হালকা বেসিক জিনিসপত্র তোমার জানা থাকা লাগবে। যেমন ডিফারেন্সিয়েশনের যেই সূত্রগুলো আছে, বিশেষ করে যে সূত্রগুলো আমরা শিখে আসছি, ওই সূত্রগুলো হচ্ছে আমাদের একটু জানা থাকা লাগবে। সমস্যা নেই ভাই, সূত্র যদি ভুলেও যাও কোনো সমস্যা নেই, আমি আবার দেখাই দিব। কেমন? তাহলে আজকের লেকচারটা শুরু করার আগে আমি বলে দিই প্রথমে, আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে টোটাল 25 থেকে 30টা লেকচার লাগবে। তাহলে আমাদের যে ইন্টিগ্রেশন আছে, তাহলে আমাদের টোটাল লেকচার লাগবে কয়টা ভাই? টোটাল লেকচার লাগবে হচ্ছে আমাদের ভাই 25 থেকে 30টা। আর খুবই ইন্টারেস্টিং হবে এটা ভাই, আশা করি তোমরা এনজয় করবা। আমরা অনেক কিছু কভার করার চেষ্টা করবো এখানে। আর আজকে লেকচার শুরু করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের মেন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো, তাহলে তোমরা এখানে জয়েন দিতে পারো। আচ্ছা, তো আমি একদমই ক্যালকুলাসটা একদম ম্যাথমেটিক্যালি শুরু না করে আমি যদি তোমাকে ক্যালকুলাসের ইতিহাসটুকু একটু করে জানাতে যাচ্ছি ভাই। আমরা ইতিহাসে খুব ডিটেলসে ঢুকবো না, জাস্ট সামান্য জিনিসপত্র আমরা এখানে জানাতে যাচ্ছি। কেমন? আচ্ছা, তো এখানে 4 জন বিজ্ঞানীর আমরা ফটো দেখতে পারতেছি। ওনার নাম তো আমরা সবাই জানি। ওনার নাম হচ্ছে আমাদের আইজাক নিউটন। আর ওনার নাম কি? ওনার নাম হচ্ছে তোমার ভাই গটফ্রিড লিবনিস। ওকে, অনেক কিছু করে গেছেন উনি। ওনার নাম হচ্ছে ভাই গটফ্রিড লিবনিস। কী করছে সবগুলো আমি বলবো, এখানে আলোচনা করার চেষ্টা করবো। আর ওনার নাম হচ্ছে যে ভাস্কারা। আর ওনাকে বাংলায় আমরা বলি মাধব, আর নর্মালি ইংলিশ উচ্চারণ যদি আমি করি তাহলে বলে মাধবা। ওকে, কার কী ভূমিকা সবগুলো নিয়ে আমরা ডিসকাশন করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে ক্যালকুলাস আসলে যদি আমাকে জিজ্ঞেস করো যে ক্যালকুলাস আসলে ভাই কে আবিষ্কার করছে, তাহলে এটার এক কথায় আসলে উত্তর নাই। কারণ ক্যালকুলাস কোনো একক ব্যক্তির আবিষ্কার নয় ভাই। ক্যালকুলাস নিয়ে আসলে অনেক দিন ধরেই কাজ চলতেছে এবং অনেক দিনের কষ্টের সফলতায় আসলে হচ্ছে তোমার ক্যালকুলাসটা। ওকে, আচ্ছা, আর এটা যদি জিজ্ঞেস করো যে ভাই ক্যালকুলাসের মধ্যে তো আমরা দুটা পার্ট দেখি, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে কোনটা আগে আবিষ্কার হয়েছে, ডিফারেন্সিয়েশন নাকি এই ইন্টিগ্রেশন? তো এটা নিয়েও মতভেদ আছে। তবে অধিকাংশ গণিতবিদ তাদের যে মতটা প্রদান করছেন সেটা হচ্ছে যে সর্বপ্রথম আগে ইন্টিগ্রেশন আবিষ্কার হয়েছে, পরে ইন্টিগ্রেশনের ক্যালকুলেশনগুলোকে সহজ করার জন্য এবং তোমার সুবিধা অনুযায়ী করার জন্য তোমার পরবর্তীতে ডিফারেন্সিয়েশন আবিষ্কার করা হয়েছে। তাহলে সর্বপ্রথম কি আবিষ্কার হয়েছে? আগে ইন্টিগ্রেশন আবিষ্কার হয়েছে, দেন ইন্টিগ্রেশনটাকে সহজ করার জন্য একটা টুল হিসেবে তোমার হচ্ছে ভাই ডিফারেন্সিয়েশনকে আবিষ্কার করা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আসি এই 4 জন বিজ্ঞানীর আলোচনায় আসি। প্রথমে এই 2 জন বিজ্ঞানীকে আমরা নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে আইজাক নিউটন, আর একটা হচ্ছে ভাই তোমার গটফ্রিড লিবনিস। তো ওনাদের মধ্যে একটা হচ্ছে বিশেষ ওই সময়ে এটা হচ্ছে সালটা হচ্ছে তোমার হচ্ছে তখন ভাই 1600 শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 1680-90 সালের দিকে ওনাদের 2 জনের মধ্যে বেশ কন্ট্রোভার্সি হয়েছে একটা বিষয় নিয়ে। কি বিষয়? ক্যালকুলাসের আবিষ্কারটা নিয়ে। যেমন আইজাক নিউটন দাবি করছেন তিনি এটাকে আবিষ্কার করছেন হচ্ছে তোমার ভাই আইজাক নিউটন দাবি করছেন তিনি ক্যালকুলাস আবিষ্কার করছেন 1666 সালে। কিন্তু তিনি আবিষ্কার করলেও জিনিসটাকে তিনি প্রকাশ করেন নাই। আর তিনি প্রকাশ করছেন কখন? তিনি প্রকাশ করছেন 1693 সালে। তিনি ক্যালকুলাস জিনিসটাকে প্রকাশ করছেন কখন ভাই? 1693 সালে। কেমন? তাহলে আইজাক নিউটন এই যে তোমার হচ্ছে ভাই ক্যালকুলাসটা আবিষ্কার করছেন 1666 সালে, কিন্তু তিনি প্রকাশ করছেন 1693 সালে। আর গটফ্রিড লিবনিস যিনি আছেন, তিনি দাবি করছেন তিনি ক্যালকুলাসকে আবিষ্কার করছেন 1674 সালে। তিনি ক্যালকুলাসকে আবিষ্কার করছেন 1674 সালে, আর তিনি প্রকাশ করছেন ক্যালকুলাসকে 1684 সালে। দেখো, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি জিনিসটাকে আবিষ্কার করছেন, তারা কিন্তু কেউ কারো থেকে দেখে আবিষ্কার করেন নাই। ওকে, তাদের দাবি হচ্ছে যে কি তারা কেউ কারো থেকে দেখে আবিষ্কার করেন নাই, তারা ইন্ডিভিজুয়াল আবিষ্কার করছেন, কিন্তু তারা প্রকাশ করছেন হচ্ছে পরে। তাইলে এই 2 জনের মতবাদ অনুযায়ী এই 2 জনের বক্তব্য অনুযায়ী নিউটন হচ্ছে আগে আবিষ্কার করছে কিন্তু পরে প্রকাশ করছে, আর লিবনিস তিনি হচ্ছে ভাই আবিষ্কার করছেন পরে কিন্তু জনসম্মুখে প্রকাশ করছেন সবার আগে। এইটা জনসম্মুখে প্রকাশিত হয়েছে 1693 সালে,
আর এটা জনসমক্ষে প্রকাশিত হচ্ছে 1684 সালে, অর্থাৎ প্রায় 9 বছর আগে। তো স্বাভাবিকভাবে মানে তখন দুইজনের মধ্যে ঝগড়া লাগছে আসলে, মানে একটা ঝগড়া তো হাতাহাতি না, মানে কথাবার্তায় আর কি জিনিসটা, যে কাকে তাহলে ক্যালকুলাসের জনক বলা হবে। ওকে, তো এই সময় কাহিনী হয়েছিল কি, এই সময় তোমার মানে যেহেতু তারা কিন্তু দুজনকেই কিন্তু ক্যালকুলাসের জনক বলা উচিত। কেন? কারণ দুজনই হচ্ছে ইন্ডিভিজুয়াল আবিষ্কার করছে, কেউ কারো সাহায্য নেয় নাই কোনো। হ্যাঁ, একটু আগে পরে হয়েছে জিনিসটা, কিন্তু দুজনই ইন্ডিভিজুয়াল আবিষ্কার করছে এবং দুজনকে আসলে ক্যালকুলাসের জনক বলা উচিত। কিন্তু ওই সময় তোমার রয়্যাল সোসাইটির তোমার হচ্ছে হেড ছিলেন হচ্ছে আইজ্যাক নিউটন। তো তিনি তখন অনেকটা ক্ষমতা বলেই মানে তিনি নিজেই আসলে নিজেকে মানে মেইন আবিষ্কারক হিসেবে ঘোষণা করছেন। এগুলো নিয়ে বেশ ঝামেলা আছে, আমরা ওইসব ঝামেলায় না যাই। কেমন? তাহলে আমরা মোটামুটি এটা বলতে পারি যে ক্যালকুলাস আবিষ্কারের পিছনে এই দুজনের বিশাল ভূমিকা আছে। তাইলে তুমি এখন বলতে পারো, তাহলে ভাই বুঝলাম যে আইজ্যাক নিউটন এবং লিবনিসের মানে এই ক্যালকুলাস আবিষ্কারের পিছনে ইন্ডিভিজুয়াল অনেক ভূমিকা আছে। তাহলে ভাই এই ডানের দুইজনকে তাহলে রাখলেন কেন? এরা কারা? দেখো, একজনের নাম হচ্ছে ভাস্কারা, একজনের নাম হচ্ছে তোমার মাধবা। ওকে, তো ভাস্কারা যিনি আছেন তিনি 1200 শতাব্দীতে একটা অ্যাস্ট্রোনমির উপর বই লিখছেন। কত শতাব্দীতে ভাই? 1200 শতাব্দীতে, মানে 1200 সালের দিকে। 1200 সালে তোমার হচ্ছে ভাই অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিদ্যা যেটা আছে, ওই অ্যাস্ট্রোনমি সম্পর্কে তিনি একটা ভাই অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিদ্যা সম্পর্কে একটা বই লিখছিলেন। আর এই বইটার নাম কি? এই বইটার নাম হচ্ছে সিদ্ধান্তা শিরোমণি। ওকে, তো এই বইটার মধ্যে মানে একটা সূর্যের চারদিকে কিভাবে গ্রহ নক্ষত্রগুলো আবর্তন করে সেই সম্পর্কে হালকা পাতলা জিনিস এখানে বলা আছে। এবং এটা হচ্ছে যে ভাই কান্নাডা ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। এই বইটা কি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল? তোমরা জানো ভারতের একটা রাজ্য আছে কান্নাডা, তো ওইখানের যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে বইটা লেখা ছিল, কান্নাডা ল্যাঙ্গুয়েজের মধ্যে। ওকে, তাই তখনকার মানে সাধারণ আমজনতা বা যারা বড় বড় বিজ্ঞানী ছিল তারা তার কান্নাডা ল্যাঙ্গুয়েজ জানতো না, তারা জিনিসটা তখন বুঝতে পারে নাই। তাহলে কী করছে আমি বলি, এই যে ভাস্কারা যিনি আছেন তিনি 1200 সালে তার অ্যাস্ট্রোনমির উপর একটা বই লিখছিলেন, যেটার নাম হচ্ছে তোমার সিদ্ধান্তা শিরোমণি ছিল বইটার নাম। এবং এই বইটা ছিল কান্নাডা ল্যাঙ্গুয়েজে লেখা, ইন্ডিয়ান একটা মানে স্টেটের ভাষা আর কি। ওকে, তো এই বইটার মধ্যে তোমার হচ্ছে যে ভাই সূর্যের চারদিকে কীভাবে গ্রহ নক্ষত্রগুলো আবর্তন করে এই বিষয়াদি নিয়ে আলোচনা করা আছে। এবং এই বিষয়াদিগুলো আলোচনা করার সময় তিনি সরাসরি তোমার হচ্ছে যে ভাই ক্যালকুলাসের উল্লেখ করছেন, মানে ক্যালকুলাসের যে আইডিয়াগুলা, এই হয়তো তিনি ক্যালকুলাসটা সরাসরি ওয়ার্ডটা বলেন নাই, কিন্তু ক্যালকুলাসের যে মেইন আইডিয়াগুলা, ওই আইডিয়াগুলোর কথা তিনি এই বইতেই উল্লেখ করছেন। অর্থাৎ আইজ্যাক নিউটন আর গডফ্রি লিবনিজ ক্যালকুলাসের আইডিয়া আনার আগেই এই বইটাতে আসলে তোমার ক্যালকুলাসের আইডিয়া মানে সম্পর্কে পাওয়া গেছে। আমি কিন্তু প্রথমেই বলছি যে ক্যালকুলাস কোনো একক ব্যক্তির আবিষ্কার নয়, ক্যালকুলাসটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে। তাহলে ভাই এই দুজনের বিশাল ভূমিকা কি সেটা আমরা আলোচনা করবো। ওকে, জিনিসগুলো হচ্ছে কি, এইগুলো সবগুলো ছড়াই ছিটাই ছিল, এই দুজন হচ্ছে এই জিনিসগুলোকে সব এক জায়গায় নিয়ে আসছে, আবদ্ধ করে ফেলছে। এই জন্যই হচ্ছে এই দুজনের বিশাল ভূমিকা আছে। ওকে, তাহলে এবং নিজেরাও কিছু কিছু অনেক কিছু আবিষ্কার করছে আসলে, মানে আগের আইডিয়া থেকে নিয়ে এবং নিজেদের আইডিয়া কাজে লাগিয়ে অনেক নতুন কিছু আবিষ্কার করছেন। তাহলে এই ভাস্কারার ভূমিকাটা কী ছিল বলো তো? ভাস্কারার হচ্ছে একটা বই ছিল যেটার নাম ছিল সিদ্ধান্তা শিরোমণি, এবং যেটা কান্নাডা ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। তো তিনি এটা 1200 সালে প্রকাশ করছিলেন, এবং তার বইটাতে তোমার হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে মানে ঘূর্ণন গতি, এখানে ক্যালকুলাসের বিশেষ প্রয়োগ ছিল। ওকে, আচ্ছা, এরপরে আসো তোমার মাধবা। এই মাধবার 1500 সালের দিকে একটা বই প্রকাশ হয়েছিল, যেই বইটা অনেক পরবর্তীতে গিয়ে পাওয়া গেছিলো। 1500 সালের দিকে একটা বই মানে রচিত হয়েছিল তার, যেটা প্রথমে অনেক আনঅ্যাভেলেবল ছিল। এবং মাধবাকে কি বলা হয় আমি তোমাকে বলি, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বা মেধাবী গণিতবিদ বলা হয় মাধবাকে। মাধবা এবং ভাস্করা দুজনে কিন্তু ইন্ডিয়ান ছিলেন, মানে আমাদের উপমহাদেশীয় ছিল, কিন্তু তাদের সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না, কারণ ইতিহাস তাদেরকে আসলে ওরকম মনে রাখে নাই। তো এই দুজন বিজ্ঞানী সম্পর্কে আসলে জানা যায় কোথায়? বিশাল বিশাল যারা বিজ্ঞানী আছেন, আমরা যারা দেখে দাবি করি নিউটন, লিবনিজ, এদের বিভিন্ন লেখায় এই যে মাধবার নাম উল্লেখ করা আছে, ভাস্করার নাম উল্লেখ করা আছে। ওকে, কিন্তু এদেরকে নিয়ে আসলে আমরা খুব একটা বেশি জানতে পারি না। তো মাধবার একটা বই ছিল যেটা 1500 সালে রচিত হয়েছিল, ওই বইটার নাম আমি ভুলে গেছি। তো ওই বইটাতে আসলে ক্যালকুলাস নিয়ে অনেক কিছু আলোচনা করা ছিল। ওকে, মানে ক্যালকুলাসের জিনিসপত্রগুলো নিয়ে বেশ অনেক আইডিয়া এখানে দেওয়া ছিল। মানে তিনি আসলে তাকে কি বলা হয়, একটা আমরা নর্মালি কী করি, আমরা পড়ছি না যে সাইন এক্স মানে কত হয়, ওই যে ইনফাইনাইট সিরিজ বলি জিনিসগুলোকে আমরা, কিছুকে আমরা কী বলি বলতে ইনফাইনাইট সিরিজ বলি। ইনফাইনাইট সিরিজ মানে কি, যে কোনো একটা ফাংশনকে আসলে তোমার মানে একটা ভেরিয়েবল আকারে অসীম জিনিস ভাঙানো, এই জিনিসটা আবিষ্কার করছেন মাধব। মানে তিনি আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আবিষ্কার করছেন, ওইসব জিনিস আমরা যাচ্ছি না। তাহলে ক্যালকুলাসে মাধবের ভূমিকাটা কি? 1500 সালের দিকে মাধবের একটা বই রচিত হয়েছিল, যেই বইতে তোমার হচ্ছে যে ভাই ক্যালকুলাস নিয়ে অনেক আইডিয়া দেওয়া ছিল। তাহলে ওনার লেখায়
ক্যালকুলাস নিয়ে অনেক আইডিয়া দেয়া ছিল। তাইলে ভাই আমরা এখান থেকে বলতে পারি যে ক্যালকুলাস কিন্তু কোনো একার মানে আবিষ্কারের জিনিস না। এখানে আমরা দেখতেছি ভাস্কারা ভূমিকা রাখছেন, মাধবা ভূমিকা রাখছেন, তারপরে তোমার লিবনিজ ভূমিকা রাখছেন, নিউটন ভূমিকা রাখছেন, আরও নাম না জানা এবং নাম জানা অসংখ্য তোমার হচ্ছে বিজ্ঞানী এখানে আসলে ভূমিকা রাখছে। তো এই জিনিসটাকে যদি আমরা একটা সময়ের সাপেক্ষে দেখাতে চাই, যে চলো আমরা একটা সময়ের সাপেক্ষে দেখাতে চাইছি, চলো সেটা হচ্ছে ক্যালকুলাস আসলে স্টার্ট হয়েছে কেমনে এবং এটা টাইম লাইনটা যদি আমি দেখাতে চাই, কেমন আমি যদি এখন এখানে কি দেখাতে চাই, ক্যালকুলাস টাইম লাইন মানে কে কখন কী আবিষ্কার করছে। আমরা এখন দেখাতে যাচ্ছি তোমার ক্যালকুলাস টাইম লাইন একদম শুরুতে, মানে একদম যখন ম্যাথমেটিক্সটা শুরু হয়েছে। তো আমরা সবাই জানি ব্যাবিলনীয় সম্প্রদায় নামের একটা জিনিস ছিল, যেটা হচ্ছে আমাদের ভাই মডার্ন যে বাগদাদ আছে এবং যে মেসোপটেমিয়ার সভ্যতা, তো ওনাদেরকেই জিনিসটা বলা হয়তো। তো ক্যালকুলাস নিয়ে প্রথম আইডিয়াটা আনছে এই ব্যাবিলনীয় সম্প্রদায়ের কিছু গণিতবিদ, বা তখন তারা আসলে জ্যোতিষী ছিল বা জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল। তাহলে একদম ক্যালকুলাসের শুরুতে কারা ভূমিকা রাখছে? বেবিলনিয়ানস ম্যাথমেটিশিয়ান ওনারা হচ্ছে যে তোমার এখানে ভাই একদম ক্যালকুলাসের আবিষ্কারের শুরুতে অনেক বেশি ভূমিকা রাখছেন। ওকে, তো ওনাদের থেকে কিছু আইডিয়া নিয়ে এরপরে গ্রিক কিছু বিজ্ঞানী এটা নিয়ে কাজ করা শুরু করছেন। তাহলে ওনাদের থেকে আইডিয়া নিয়ে গ্রিক ম্যাথমেটিশিয়ানরাও এই ক্যালকুলাস নিয়ে বেশ কিছু চিন্তাভাবনা করা শুরু করছেন এবং তারা অনেক কিছু আবিষ্কারও করছেন। ওকে, কী কী আবিষ্কার করছেন সেই সব বিষয়ে আমরা যাচ্ছি না, কারণ আমাদের এখানে আসলে এইসব বিষয়ে আলোচনা করার খুব একটা সুযোগ নাই। তারপর আমি তোমাদেরকে হালকা মানে হিস্টোরি জানানোর চেষ্টা করতেছি। আর ঠিক একই সময়ে বিভিন্ন ইন্ডিয়ান বিজ্ঞানী, যেমন আমরা পড়ছি যে ভাস্কারা, মাধবা, ওনারা হচ্ছে এটা নিয়ে কাজ করছেন। তাহলে বিভিন্ন ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান যারা আছে ওনারাও কিন্তু এটা জিনিসটা নিয়ে কাজ করছেন। আর শেষে গিয়ে কিছে নিউটন অ্যান্ড লিবনিজ তোমার কি করছে, সবগুলাকে সব জিনিসকে একসাথে করছে। তাহলে সব থিওরিকে একসাথে করেছে এবং এভাবে করে আসলে আমাদের আধুনিক যে ক্যালকুলাসটা আছে সেটার অগ্রগতি করছে। ওকে, আচ্ছা, তবে এখানে একটা জিনিস আছে, আমরা তোমাকে ওই জিনিসটা বুঝাই বলি। সেটা হচ্ছে যে এই যে তুমি দেখবা ইন্টিগ্রেশনের মধ্যে আমরা কিছু চিহ্ন ব্যবহার করি। ইন্টিগ্রেশনের মধ্যে আমরা কী চিহ্ন ব্যবহার করি তোমাকে আমি বলি। ইন্টিগ্রেশনের মধ্যে আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করি, দেখাই কীরকম। এই যে একটা সামেশন চিহ্ন বলে জিনিসটাকে আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করি, কেমন এরকম। এই চিহ্নটা কে আবিষ্কার করছে? এই চিহ্নটা কিন্তু আবিষ্কার করছে লিবনিজ। এই চিহ্নটাকে কি আবিষ্কার করছে বলতো? লিবনিজ। ওকে, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে আমরা যে সামেশন চিহ্নটা ব্যবহার করি সেটা আসলে কি আবিষ্কার করছে বলতো? লিবনিজ আবিষ্কার করছে। আমি আশা করতেছি তোমরা ক্যালকুলাসের হিস্টোরি নিয়ে হালকা পাতলা আইডিয়া পাইছো। তো ক্যালকুলাসের হিস্টোরি নিয়ে এতটুকু জানলে আমাদের চলবে, যদিও হিস্টোরিটা তো ইম্পর্টেন্ট কিছু ছিল না, তারপর আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছু জিনিস জানানোর। আচ্ছা, তাহলে এখন আসো আমরা ইন্টিগ্রেশনের মেইন পার্টটুকু স্টার্ট করবো, যে বেসিক্যালি ইন্টিগ্রেশন কী, মানে কীভাবে আমরা সলভ করবো, এগুলো নিয়ে আমরা আলোচনা করা শুরু করবো। এখন হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস শুরু হবে। এগুলো তো আমরা মানে হিস্টোরি জানলাম, যেগুলো আমাদের একটু জানা দরকার ছিল। তাহলে চলো আমরা ইন্টিগ্রেশনের মেইন আইডিয়াটা শুরু করার চেষ্টা করি। দেখো, তো আমরা যখন ডিফারেন্সিয়েশন স্টার্ট করছিলাম আমরা একই পদ্ধতিতে স্টার্ট করছিলাম। কীভাবে আমি তোমাকে বলি, সাপোজ ধরো ভাই এই যে তোমার কাছে এখানে একটা বড় একটা প্লেট আছে, কাচের প্লেট। সাপোজ ধরো আমার কাছে এখানে কি আছে, একটা বড় একটা কাচের প্লেট আছে, বড় একটা কাচের প্লেট আছে। এখন এই প্লেটটাকে সাপোজ ধরো তুমি ভেঙে ফেলছো, মানে এই প্লেটটাকে তুমি ধরো আছাড় দিছো বা কী করছো এখানে ভেঙে ফেলছো। তাহলে এই প্লেটটাকে যদি তুমি ভেঙে ফেলো তাহলে এই প্লেটটা ছোটো ছোটো টুকরায় বিভক্ত হয়ে যাবে না? এই প্লেটটা ছোটো ছোটো টুকরায় কী হয়ে যাবে ভাই? বিভক্ত হয়ে যাবে। তো এই বড় টুকরাকে ভেঙে ছোটো টুকরায় বিভক্ত করার যে পদ্ধতি, বেসিক্যালি এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে ভাই ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন। তাহলে ভাই ডিফারেন্সিয়েশন জিনিসটা কি? ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে আমাদের ভাই একটা বড় প্লেটকে আমি যদি কী করি ভাই, এই যে বিভিন্ন ছোটো ছোটো টুকরায় ভেঙে ফেলি, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন। আর ডিফারেন্সিয়েশন আমরা কেমনে করতাম ভাই? এই যে ডিডিএক্স দিয়ে করতাম। ডিফারেন্সিয়েশন আমরা কেমনে করতাম? ডিডিএক্স করতাম। তার মানে
এই বড় প্লেটটাকে যদি আমি ডিডিএক্স করে দিই, ডিডিএক্স করে মানে ভেঙে ফেলা, তাহলে হচ্ছে আমি ছোটো টুকরাগুলো পাবো। আর এই পদ্ধতিকে আমরা কি বলতাম? ডিফারেন্সিয়েশন আমরা বলতাম। ওকে, এখন দেখো একটা জিনিসকে কিন্তু ভেঙে ফেলা অনেক সহজ। কেন? কারণ তুমি জিনিসটাকে জাস্ট ছেড়ে দাও, মানে ছেড়ে দিলেই কিন্তু জিনিসটা ভেঙে যাবে। অর্থাৎ ধরো তুমি একটা বড় প্লেটকে উচ্চতা নিয়ে যদি ছেড়ে দাও, তাহলে কিন্তু সেই প্লেটটা কিন্তু অনেক টুকরাতে বিভক্ত হয়ে যাবে। এতে কিন্তু তোমার খুব একটা কষ্টও করতে হচ্ছে না। তাই এজন্য মানে এই ডিফারেন্সিয়েশন করাটা কিছু আমাদের কাছে বেশ সুবিধাজনক ছিল। কারণ এখানে একটা চেইন রুল ছিল। ওই চেইন রুলের মাধ্যমে যতই তোমাকে কঠিন ডিফারেন্সিয়েশন দেওয়া হোক না কেন, তুমি কিন্তু খুব সহজেই ডিফারেন্সিয়েশনটা সলভ করে ফেলতে পারতা। তাহলে চলো এই জিনিসগুলো আমি এখানে লিখে দিই। আমরা এখানে লিখবো তোমার এখানে এরকম যে একটি বড় প্লেটকে ভেঙে ছোট প্লেটে পরিণত করার পদ্ধতিকে ডিফারেন্সিয়েশন বলে। তাহলে ভাই ডিফারেন্সিয়েশন আমরা কাকে বলবো? ডিফারেন্সিয়েশন জিনিসটা হচ্ছে একটা তোমার বড় প্লেটকে তুমি যদি কী করো, ভেঙে যদি ছোটো প্লেটে পরিণত করে ফেলো, এই যে ছোটো ছোটো টুকরা যদি তুমি এখানে পরিণত করে ফেলো, তাহলে এই ছোটো ছোটো টুকরায় যে পরিণত করে ফেলার যে পদ্ধতি, সেটাকে আমরা কী বলে বলতো? সেটাকে আমরা বলি তোমার ডিফারেন্সিয়েশন। আর ডিফারেন্সিয়েশনকে যখন আমরা করতাম, তখন আমরা চেইন রুলের সাহায্যে খুব সহজে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারতাম। ওকে, আচ্ছা, এবার চলো আমরা দেখি ইন্টিগ্রেশন জিনিসটা কি। চলো এটাকে আমি একটু করে এই পাশে নিয়ে আসো। চলো আমরা দেখার চেষ্টা করি ইন্টিগ্রেশন জিনিসটা কি, দেখে আসো। ইন্টিগ্রেশনটা হচ্ছে এটার উল্টা প্রসেস। মনে রাখবো সবসময় ইন্টিগ্রেশনটা কি বলতো ভাই? তার উল্টা প্রসেস। অর্থাৎ ডিফারেন্সিয়েশনে তুমি যা করছো তার যদি উল্টা কাজটা তুমি করো, তাহলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন বলে থাকি। তাহলে জিনিসটা খুব সহজ। অর্থাৎ ধরো তুমি এখানে ছোটো টুকরাগুলোকে নিছো, এই ছোটো টুকরাগুলোকে তুমি যদি জোড়া লাগাও ভাই, এই ছোটো টুকরাগুলোকে তুমি যদি জোড়া লাগাও, তুমি কী পাবে? এখানে বড় প্লেটটা পেয়ে যাবো না? তাহলে এই ছোটো কাচের প্লেটগুলোকে তুমি যদি জোড়া লাগাও, তাহলে এখানে আমরা কি পেয়ে যাব? তোমার এই বড় প্লেটটা এখানে পেয়ে যাব, রাইট? এই যে ছোটো কাচের টুকরাগুলোকে জোড়া লাগে, আমি এখানে বড় প্লেটটা পাইলাম। এটাকে আমরা কি বলে থাকি বলো তো? এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে ভাই ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন জিনিসটা কি? ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে যে ভাই, এই যে ছোটো ছোটো যে কাচের টুকরা আছে, এগুলোকে জোড়া লাগায় আমি যেটা বড় টুকরা পাইছি, এই জিনিসটাকে আমরা বলে থাকি তোমার ইন্টিগ্রেশন বলে থাকি। এখন এখানে একটা ব্যাপার আছে, দেখো কী ব্যাপার আমি তোমাকে বুঝাই বলি। ধরো এটা হচ্ছে তোমার 1 নাম্বার কাচের টুকরা, ধরো এটা তোমার 2 নাম্বার কাচের টুকরা, ধরো এটা 3 নাম্বার কাচের টুকরা, এটা ধরো 4 নাম্বার কাচের টুকরা, এটা ধরো 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12 নাম্বার কাচের টুকরা। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখছো কি না, যখন আমরা একটা বড় কাচের টুকরাকে ভেঙে ফেলি, ছোটো ছোটো টুকরায় যখন আমরা বিভক্ত করি, তো ওই টুকরাগুলোকে যখন আমি জোড়া লাগাইতে যাব, তখন আমার কি করতে হবে? জোড়া লাগানোর সময় 1 নাম্বার টুকরাটাকে আগে নিতে হবে, 1 নাম্বার টুকরার পাশে 2 নাম্বার টুকরাকে লাগাইতে হবে, এভাবে তারপর 2 নাম্বার টুকরার পাশে 3 নাম্বার টুকরাকে লাগাইতে হবে। এভাবে লাগাই আলটিমেটলি যখন আমি 12 নাম্বার টুকরাটাও জোড়া লাগাই ফেলবো, তখন আমি কি পেয়ে যাবো? এখানে বড় প্লেটটা পেয়ে যাব। অর্থাৎ তুমি দেখো ডিফারেন্সিয়েশন এরকম কিন্তু কোনো নাম্বার চিন্তা করা লাগে নাই। কারণ তুমি একটা প্লেটকে নিছো, জাস্ট সিম্পল ছেড়ে দিছো বা ভেঙে ফেলছো, ছোটো ছোটো টুকরায় বিভক্ত হয়ে গেছে, আর এই ফুল প্রসেসটাকে তুমি ডিফারেন্সিয়েশন বলে দিছো। কিন্তু ইন্টিগ্রেশনে কী করতে হচ্ছে? একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাকে জোড়া লাগাইতে হবে। কেন সিস্টেমেটিক ওয়ে? তুমি 1 নাম্বার প্লেট টুকরা থেকে জোড়া লাগানো স্টার্ট করছো, এরপর এটা লাগাবা, এরপর এটা লাগাবা, এরপর এটা লাগাবা, সবগুলোকে জোড়া লাগায় আলটিমেটলি সর্বশেষ টুকরাটাও জোড়া লাগাবা, তারপরে তুমি বড় প্লেটটা পাবা। অর্থাৎ তোমাকে এটা কী করতে হচ্ছে? এখানে একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে যে এখানে জোড়া লাগাইতে হচ্ছে। মানে একটা জায়গা থেকে শুরু করতে হচ্ছে, আরেকটা জায়গাতে জোড়াটা লাগানোটা শেষ করতে হচ্ছে। তো যেই জায়গা থেকে আমরা জোড়া লাগানো শুরু করি, এই জিনিসটাকে আমরা বলি লোয়ার লিমিট। যেই জায়গা থেকে আমরা জোড়া লাগানো শুরু করি, এই জিনিসটাকে আমরা কি বলে থাকি? লোয়ার লিমিট বলে থাকি। তাহলে যেই জায়গা থেকে আমরা জোড়া লাগানো শুরু করি, এই যে আমরা 1 নাম্বার টুকরা থেকে জোড়া লাগানো শুরু করছি, তাহলে এই 1 নাম্বার টুকরা জোড়া লাগানো যখন শুরু করছি যেখান থেকে, সেটাকে আমরা বলবো লোয়ার লিমিট। তাহলে এখানে লোয়ার লিমিট কত? 1 নাম্বার টুকরা। আর যে জায়গায় আমরা জোড়া লাগানো শেষ করি, যেমন এখানে 12 নাম্বার টুকরা আমরা জোড়া লাগানো শেষ করছি, এই জিনিসটাকে বলা হয় তোমার হচ্ছে ভাই আপার লিমিট। এই জিনিসটাকে কী বলা হয়? এই জিনিসটাকে বলা হয় তোমার এখানে আপার লিমিট। তার মানে অলওয়েজ মনে রাখবা ভাই, যেই টুকরা থেকে আমরা জোড়া লাগানো শুরু করি, যেখান থেকে আমরা স্টার্ট করছি ইন্টিগ্রেশন করা মানে যোগ করা শুরু করছি, সেটাকে আমরা বলি লোয়ার লিমিট। আর যেইখানে গিয়ে আমি জোড়া লাগানোটা শেষ করছি, সেটাকে আমরা বলি আপার লিমিট বলে থাকি। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। আর এই যে দেখো, এই যে আমরা বড় টুকরাকে ভেঙে ছোটো টুকরায় বিভক্ত করে ফেলছি, তাহলে এটা কী হচ্ছে? এখানে ছোটো কাচের টুকরায় বিভক্ত করছি, ছোটো কাচের
টুকরা। তাহলে এই যে বড় টুকরাকে ভেঙে আমরা ছোট কাছের টুকরাতে বিভক্ত করছি, এই প্রসেসটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। আর এখানে যে ছোট কাছের টুকরা ছিল, এখানে যে তোমার ছোট কাছের টুকরা ছিল, এগুলাকে জোড়া লাগাই যে আমি এখানে বড় কাছের টুকরা পাইছি, এই প্রসেসটাকে আমরা বলতেছি এখানে তোমার ইন্টিগ্রেশন। তবে এখানে আমরা প্রথমে কিন্তু বলছি তুমি যখন এই যে বড় বড় কাছের প্লেটটাকে যখন ভেঙে ফেলছো, তোমাকে কিন্তু কোনো সিস্টেম মেনটেন করতে হয় নাই, জাস্ট ছেড়ে দিছো ভেঙে গেছে। কিন্তু যখন তুমি জোড়া লাগাবা, তোমাকে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে জোড়া লাগাইতে হবে, ওকে, যদি তুমি বড় কাছের প্লেটটা পাইতে চাও। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনের সংজ্ঞা জিজ্ঞেস করি সহজ বাংলায়, আমাদের ভাষায় যদি বলি, তাহলে আমরা ভাষায় আমরা কী লিখতে পারবো? ছোটো কাছের টুকরাগুলোকে জোড়া লাগিয়ে একটি সিস্টেমেটিক ওয়েতে বড় টুকরায় পরিণত করার পদ্ধতিকে আমরা কি বলি? ইন্টিগ্রেশন বলি। তাহলে আমরা এখানে বলতে পারি ছোট কাচের টুকরাগুলোকে জোড়া লাগিয়ে একটি সিস্টেমেটিক ওয়েতে, মানে সিস্টেমেটিক ওয়ে মানে কি, এটা লোয়ার লিমিট থেকে শুরু করতে হবে, আপার লিমিটে গিয়ে শেষ করতে হবে। তাহলে একটি সিস্টেমেটিক ওয়েতে বড় কাচের টুকরায় পরিণত করার পদ্ধতিকে আমরা কি বলে থাকি বলো তোমার? ইন্টিগ্রেশন বলে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই, ইন্টিগ্রেশন আসলে কাকে বলে। ওকে, আচ্ছা, আমরা জোড়া লাগানোর সময় আমরা কী করি? যোগ করি না? এগুলোকে সবগুলো তো আমরা যোগ করতেছি। তো যোগ চিহ্নটাকে আমরা কীভাবে দেখাই? এই যে এভাবে করে দেখাই, সামেশন চিহ্ন বলে। তো এটাকে আমরা সামেশন, দেখো সামেশন কী দিয়ে শুরু হয়? এস দিয়ে শুরু হয় না? তো এই জিনিসটাকে আমরা এভাবে না দেখায় এভাবে করে দেখাই অনেক সময়। এই যে মানে এটা আসলে এসটাকে একটু লম্বা করে দিছি আর কি, কেমন? মানে এই যে জোড়া লাগানোর জিনিসটাকে আমরা কীভাবে দেখাই? সামেশন দিয়ে দেখাই না? তো এই সামেশনটাকে না দেখে সামেশনের যে এস আছে, এসটাকে অনেক সময় লম্বা করে আমরা এইভাবে করে দেখাই। তো এই জিনিসটা আসলে ইন্টিগ্রেশনের প্রতীক আর কি। যে ডিফারেন্সিয়েশনের প্রতীক কী ছিল? ডিডিএক্স ছিল। আর ইন্টিগ্রেশনের প্রতীক কোনটা বলো তো? এখানে হচ্ছে যে এই চিহ্নটা, সামেশনের এস চিহ্নটা। তাহলে আসলে বেসিক্যালি এই ইন্টিগ্রেশন চিহ্নের প্রতীক কোনটা? ইন্টিগ্রেশন বা যোগজীকরণ যেটাকে আমরা বলি, এই যে আমাদের ইন্টিগ্রেশন চিহ্নের যে প্রতীক, সেটা হচ্ছে আমাদের এই সামেশন চিহ্নটা, এভাবে করে আমরা দিই। ওকে, আশা করি তোমরা জিনিসগুলো এখানে বুঝতে পারছো। তাহলে আমরা কী পড়ছি এখানে? আমরা প্রথমে পড়ছি হচ্ছে তোমার ভাই এখানে এই যে এদের হিস্টোরিটা পড়ছি। এরপর আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে আমরা দেখলাম যে এটা একে অপরের উল্টা প্রসেস। মানে তুমি যদি এটাকে উল্টাই দাও, মানে দেখো এটাকে 180 ডিগ্রি যদি উল্টাই দাও, অর্থাৎ ছোটো কাছের টুকরাগুলোকে যদি এই পাশে নিয়ে আসো এবং বড় কাছের টুকরাগুলোকে যদি এই পাশে নিয়ে যাও, বা তাহলে তুমি যেটা এখানে কী পাবা? মানে উল্টা প্রসেস যেটা, বেসিক্যালি সেটাই হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেশন। আচ্ছা, এটা বড় কাচের প্লেট হবে, এগুলো টুকরা ছিল। তাহলে এখানে চলো আমরা সিস্টেমেটিক ওয়েতে বড় কাচের প্লেটে পরিণত করার পদ্ধতিকে লিখে দিই। হ্যাঁ, আমি আশা করতেছি তোমরা এই জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে চলো আমি তোমাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, আসো কেমন? সাপোজ আমি তোমাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি এখানে, যে সাপোজ আমার কাছে ধরো একটা বড় প্লেট আছে। এখানে একটা বড় প্লেট আছে। এই বড় প্লেটকে আমি বড় হাতের এফ অফ এক্স নাম দিলাম। তাহলে এই বড় প্লেটটাকে আমি কী নাম দিলাম? বড় হাতের এফ অফ এক্স নাম দিলাম। তাহলে যদি এই প্লেটটাকে আমি ভেঙে ফেলি, অর্থাৎ যদি আমি এই প্লেটটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি কি পাবো? এই যে ছোট কাচের টুকরা পাবো না? খেয়াল করে দেখো, আরেকবার আমি বুঝাই বলি। সাপোজ তোমার কাছে এখানে একটা বড় প্লেট আছে। এই বড় প্লেটটাকে আমি বড় হাতের এফ অফ এক্স নাম দিলাম। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, মানে ভেঙে ফেলি, তাহলে আমি কি পাবো? ছোট কাচের টুকরা পাবো। তো এই ছোট কাচের টুকরাগুলোকে আমরা এফ অফ এক্স নাম দিতে পারি। আর তাহলে যদি আমি এই ছোট কাচের টুকরাগুলোকে জোড়া লাগাই, তাহলে একটা কাজ করি, আসো এটাকে তাহলে একটু নিচে নামাই দিই, দাঁড়াও। হ্যাঁ, তাহলে আর যদি আমি এই ছোটো কাচের টুকরাগুলোকে যদি আমি জোড়া লাগাই, আর জোড়া লাগানোর পদ্ধতিকে আমরা কী বলি? ইন্টিগ্রেশন বলি। যদি আমি এই ছোটো কাচের টুকরাগুলোকে যদি জোড়া লাগাই, তার মানে যদি আমি এখানে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি এখান থেকে কী পেয়ে যাব? এই বড় প্লেটটা পেয়ে যাব। ওকে, তাহলে মেইন আইডিয়াটা বুঝো এখানে, আমি তোমাকে বুঝাই বলি। দেখো,
তোমার কাছে ধরো একটা বড় প্লেট আছে, তুমি ধরো বড় প্লেটটাকে ভেঙে ফেলছো, মানে ডিফারেন্সিয়েশন করছো, তাহলে তুমি ছোটো কাচের টুকরা পাবা। এই জিনিসটাকে ইকুয়েশনের মাধ্যমে আমরা কীভাবে দেখাবো? ইকুয়েশনের মাধ্যমে দেখো এইভাবে দেখাইতে পারি যে ধরো তোমার কাছে এখানে একটা বড় প্লেট আছে, এটাকে ধরো তুমি ডিফারেন্সিয়েশন করছো, মানে ভেঙে ফেলছো, তাহলে যদি এটাকে ভেঙে ফেলো তাহলে তুমি কী পাবা? ছোটো কাচের টুকরা পাবা। ওকে, আর এই ছোটো কাচের টুকরাগুলোকে তুমি যদি জোড়া লাগাও তাহলে কী পাবা? তুমি বড় প্লেট পাবা। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই যে দেখো, তাহলে এই যে ছোটো কাচের টুকরা ছিল fx, এগুলোকে যদি আমি তাহলে জোড়া লাগাই তাহলে এখানে আমি বড় কাচের টুকরা পাবো। ওকে, এই বড় হাতের f(x)টা পাবো আমরা এখানে। আরেকবার জিনিসটা দেখাই তোমাকে, দেখো তাহলে সাপোজ তোমার কাছে এখানে একটা বড় প্লেট আছে, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো, তাহলে ছোটো কাচের টুকরায় কনভার্ট হয়েছে। তো এটাকে আমি কীভাবে দেখাবো ইকুয়েশন আকারে? এই যে বড় প্লেটটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি ছোটো কাচের টুকরা পাবো, আর এই ছোটো কাচের টুকরাগুলোকে আমি যদি জোড়া লাগাই তাহলে এখানে আমি বড় কাজটা পাবো। বা এখানে ডিএক্স প্রত্যেকে আসছে, এই যে দেখো fx, এই ডিএক্সটাকে তুমি এই পাশে নিয়ে যাও, এরপর ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এখানে পাবা fx, এখানে পাচ্ছ fx dx। ওকে, আর এটা যদি নাও বুঝো কোনো সমস্যা নেই, কিন্তু আগে কনসেপ্টটা বুঝছো কিনা দেখো, যে কনসেপ্ট তো সোজা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন না বুঝলেও আবার তো প্রবলেম নাই, তুমি আগে কনসেপ্টটা বুঝছো কিনা দেখো। বড় প্লেটকে ভেঙে ফেললে ছোটো কাচের টুকরা পাবা, ছোটো কাচের টুকরাকে জোড়া লাগালে বড় প্লেট পাবা। আশা করি তোমরা কনসেপ্ট এখানে সবার ক্লিয়ার হয়েছে ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। এখন আমরা আমাদের এই চ্যাপ্টারে আমরা 3 টাইপের ইন্টিগ্রেশন সম্পর্কে পড়াশোনা করব। একটা হচ্ছে তোমার আমাকে অনির্দিষ্ট যোগস বা ইনডিফিনিট ইন্টিগ্রাল নিয়ে আমরা আলোচনা করব। চলো আমি লিখে দিই, তোমাকে আসো এখানে, আর আমরা চলো এখানে লেখার চেষ্টা করি যে আমরা এখানে আমাদের এই চ্যাপ্টারে 3 টাইপের ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। 3 টাইপস অফ ইন্টিগ্রেশনকে নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। কী কী? চলো আমি সব ব্যাখ্যা করতেছি, কেমন? আমরা আমাদের এই চ্যাপ্টারে 3 টাইপস অফ ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। দেখো কী কী সব ব্যাখ্যা করতেছি ভাই। আমরা প্রথমে আমাদের আলোচনা করব তোমার অনির্দিষ্ট যোগস নিয়ে, তারপর নির্দিষ্ট যোগস নিয়ে আলোচনা করব, তারপর তোমার আলোচনা করব হচ্ছে ভাই এই যে ক্ষেত্রফল নিয়ে, কেমন? তাহলে আমরা প্রথমে আলোচনা করব কী নিয়ে ভাই? অনির্দিষ্ট যোগস নিয়ে। অনির্দিষ্ট যোগস সব বুঝাবো, কোনটা দ্বারা কী বোঝাচ্ছে আসলে টেনশন নেওয়ার কিছু নাই। তাহলে আমরা আলোচনা করব প্রথমে হচ্ছে তোমার অনির্দিষ্ট যোগসকে নিয়ে, যেটাকে আমরা ইংলিশে বলি ইনডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রাল বলে থাকি। আর এরপর আমরা আলোচনা করব নির্দিষ্ট যোগস নিয়ে, নির্দিষ্ট যোগস, যেটার ইংলিশ নাম হচ্ছে তোমার ভাই ডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল। আর এরপর আমরা আলোচনা করব ক্ষেত্রফল নিয়ে, যেটার ইংলিশ নাম হচ্ছে তোমার ভাই এরিয়া। ওকে, আচ্ছা ভাই, এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? অনির্দিষ্ট যোগস যেটা আছে না, ইনডিফিনিট ইন্টিগ্রাল, এখানে আমরা বলছিলাম না যে ইন্টিগ্রেশনের মধ্যে কী থাকবে? একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট থাকে না, কারণ এখানে কী হয়? সিস্টেমেটিক ওয়েতে যোগ করতে হয়, অর্থাৎ 1 নম্বর টুকরা থাকবে একটা, 12 নম্বর টুকরা থাকবে একটা, তার কিন্তু একটা লোয়ার লিমিট থাকবে, একটা আপার লিমিট থাকে। তো অনির্দিষ্ট যোগসের মধ্যে যেটা হবে, এখানে কোনো লিমিট থাকবে না, এখানে কোনো কী থাকবে না? কোনো লিমিট থাকবে না। ওকে, আর নির্দিষ্ট যোগসের মধ্যে কী হবে? এখানে লিমিট থাকবে, এখানে কী হবে ভাই? এখানে লিমিট থাকবে। ওকে, আর ক্ষেত্রফল বা এরিয়ার মধ্যে কী হবে? এখানেও তোমার হচ্ছে ভাই লিমিট থাকবে। শুধুমাত্র তোমার অনির্দিষ্ট যোগস যেটা আছে ভাই, এখানের মধ্যে কোনো কী থাকবে না? লিমিট থাকবে না। তাহলে এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে আমরা অনির্দিষ্ট যোগস আমরা কেন শিখি? ডাইরেক্ট নির্দিষ্ট যোগস শিখলেই তো পারতাম। আসলে কাহিনী কী হয়, যদি তুমি অনির্দিষ্ট যোগস পারো, বা যদি তুমি কোনো কারণে একবার অনির্দিষ্ট যোগসটা বুঝতে পারো, তাহলে এইটা থেকে নির্দিষ্ট যোগস বের করা কোনো ব্যাপারই না। কিন্তু তুমি যদি ডাইরেক্ট নির্দিষ্ট যোগস শিখতে যাও, তোমার একটু অসুবিধায় পড়বা। ওকে, কী অসুবিধা আমি সব আলোচনা করবো, সমস্যা নাই, কিন্তু আমার উপর এটা বিশ্বাস রাখো। তুমি যদি কোনো কারণে একবার তুমি অনির্দিষ্ট যোগসটা শিখতে পারো, তাহলে তোমার নির্দিষ্ট যোগস বা ক্ষেত্রফল বের করা এটা কোনো ব্যাপারই না। তাহলে এই যে এগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল জিনিস আর কি, কেমন? যে তুমি যদি তাহলে অনির্দিষ্ট যোগসটা যদি কোনো কারণে শিখতে পারো, তাহলে নির্দিষ্ট যোগস বা ক্ষেত্রফল বের করা তোমার জন্য কোনো ব্যাপারই না। তাই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব কোথায়? একদম গোড়াতে, মানে অনির্দিষ্ট যোগসে। কোনো কারণে তুমি যদি এটা শিখতে পারো, তাহলে এটা শেখা এবং এটা শেখা তোমার 2 মিনিটের কাজ। কিন্তু তোমার আগে এই জিনিসটা ভালো করে শিখতে হবে, এই জিনিসটা বেশ কয়েকটা ক্লাসে তোমাকে শিখতে হবে। এটা যদি শিখতে পারো, জাস্ট এখানে এটা কিছুই না, অনির্দিষ্ট যোগস আর নির্দিষ্ট যোগস কিছুই না। এই অনির্দিষ্ট যোগসে জাস্ট লিমিট লাগাই দিলেই কী পেয়ে যাবো বলো তো? নির্দিষ্ট যোগস পেয়ে যাবা। ওকে, অর্থাৎ তোমাকে তাহলে মেনলি কী শিখতে হবে? অনির্দিষ্ট যোগস বা ইনডেফিনিট ইন্টিগ্রালটা তোমাকে বেসিক্যালি শিখতে হবে। এই বাকিটুকু তুমি ইজিলি পারবা তখন, কেমন? জাস্ট লিমিট বসাই দিলেই পারবা। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। আচ্ছা,
তাহলে এরপরে তোমাকে আমি আরেকটা জিনিস আলোচনা করতে যাচ্ছি এখানে, যে ভাই আপনি এখানে দুটো জিনিস সম্পর্কে বলে আসছেন, একটা হচ্ছে যে ভাই সামেশন, একটা হচ্ছে যে ভাই ওই যে ইন্টিগ্রেশন, এই দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, বেসিক ডিফারেন্সটা কোথায়, চলো আলোচনা করি আসো। তাহলে আমরা আলোচনা করবো এখন বেসিক ডিফারেন্স বিটুইন সামেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। মানে দুইটার মানে একটা কথা আমরা বলি যোগফল, আর একটাকে আমরা বলতেছি যোগজীকরণ। তাহলে দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, চলো এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, কেমন? তাহলে বেসিক ডিফারেন্স অফ মানে সামেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, চলো এই দুটো জিনিসটা কী, মানে যোগফল এবং যোগজীকরণের মধ্যে পার্থক্য কী, চলো আমি তোমাকে বুঝাই, কেমন? এখানে ধরো তোমার কাছে এখানে একটা বল আছে, সাপোজ ধরো এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এরকম করে করে ধরো তোমার কাছে n সংখ্যক বল আছে, কেমন? তো এখানে সাপোজ ধরো এই বলটাকে তুমি নাম দিছো x1 বল, ধরো এই বলটাকে নাম দিছো x2 বল, এই বলটাকে নাম দিছো x3 বল, এই বলটাকে নাম দিছো xn বল, কেমন? তাহলে এখানে তোমার কাছে এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে। তো এই বলের নাম তুমি দিছো x1, এই বলের নাম দিছো x2, এই বলের নাম দিছো x3, এরকম করে করে তোমার কাছে n সংখ্যক বল আছে এখানে, ধরো এই বলটার নাম তুমি xn দিছো, কেমন? আচ্ছা এগুলো কি দেখো তো সবগুলা, এগুলোকে আমি বলতে পারি এগুলো সবগুলো হচ্ছে ডিসক্রিট ভ্যালু। একটা বল, এই দেখো এই বলের সাথে কিন্তু এই বলের কোনো সম্পর্ক নাই, এদের মধ্যে কিন্তু একটা বিচ্ছিন্নতা আছে বা ডিসক্রিটনেস আছে, মানে এদের মধ্যে কিন্তু ফাঁকা স্থান আছে, কেমন? এই বলটা এবং এই বলটার মধ্যে ওখানে কী আছে, একটা ফাঁকা স্থান আছে বা ডিসক্রিটনেস আছে। তো এই যে এগুলা সবগুলো যে আলাদা আলাদা, এই জিনিসটাকে আমরা কী বলি, এই জিনিসটাকে আমরা বলি ডিসক্রিট ভ্যালু। এই জিনিসটাকে আমরা কী বলি, ডিসক্রিট ভ্যালু, বা এটাকে আমরা বলি তোমার বিচ্ছিন্ন মান। এই জিনিসটাকে আমরা বলি ডিসক্রিট ভ্যালু বা বিচ্ছিন্ন মান। জিনিসটা বুঝো, এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এরা কি লাগানো অবস্থায় আছে না? এদের মধ্যে কিন্তু ফাঁকা ফাঁকা স্থান আছে। তাহলে এখানে n সংখ্যক বল আছে এবং প্রত্যেকের মধ্যে কিন্তু ফাঁকা ফাঁকা স্থান আছে। তাহলে এগুলোকে আমি কী বলতে পারি, যে এগুলো প্রত্যেকটা বলি ডিসক্রিট অবস্থায় আছে বা বিচ্ছিন্ন অবস্থায় আছে। এটা কিন্তু কন্টিনিউয়াস না, মানে একটার সাথে আরেকটা কিন্তু লাগানো না, এদের মধ্যে কিন্তু কিছুটা হলেও ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? তাহলে এগুলো সবগুলো কি ডিসক্রিট ভ্যালু। তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি এখানে টোটাল বল কয়টা আছে, তুমি যদি এক্সের আকারে লিখো, এই টোটাল বলটাকে এক্সের আকারে লিখো, দেখো তুমি তখন বলবা এখানে x1 আছে, প্লাস x2 আছে, প্লাস x3 আছে, প্লাস এভাবে করে করে xn পর্যন্ত আছে। তাহলে সবগুলো কি ডিসক্রিট ভ্যালু না, এবং সবগুলো ডিসক্রিট ভ্যালু যোগফল না? তো এই জিনিসটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, একটা সামেশন দিতে পারি আমরা, এখানে এক্স কে দিতে পারি, এখানে আমরা কি দিতে পারি এক্স কে, যেখানে কেটা শুরু হয়েছে কোত্থেকে বলো তো, এই যে এক্স কে মানে এইটা শুরু হয়েছে 1 নম্বর থেকে এবং কোথা পর্যন্ত গেছে, n পর্যন্ত গেছে। এই জিনিসটাকে আমরা এভাবে দেখাই, কে ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত গেছে। তাহলে জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি, এখানে ধরো প্রথম বল আছে, এটাকে আমি x1 নাম দিলাম, এই দ্বিতীয় বলটাকে আমি x2 নাম দিলাম, তৃতীয় বলটাকে আমি x3 নাম দিলাম, আর nতম বলটাকে আমি xn নাম দিলাম, প্রত্যেকটা যে ডিসক্রিট ভ্যালু। এবং আমি তোমাকে বললাম টোটাল বলটাকে তুমি x এর রেসপেক্টে লিখো, তাহলে এটা তুমি কি লিখবা, x1 প্লাস x2 প্লাস x3 ভাবে করে xn পর্যন্ত লিখবা। তো এই পুরো জিনিসটাকে আমরা চাইলে একটা সামেশন আকারে দেখাতে পারি, কেমনে? এই যে x1 x2 x3 এভাবে না লিখে আমি x কে লিখলাম, যেখানে কেটা কোত্থেকে শুরু হয়েছে, এই যে 1 থেকে স্টার্ট হয়েছে এবং কে কত পর্যন্ত গেছে, n পর্যন্ত গেছে, এবং এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি প্রত্যেকের মাঝখানে যোগফল আছে। অর্থাৎ একবার তুমি ফার্স্টে কে এর জায়গায় 1 বসাবা, তখন x1 পাবা, এই চিহ্ন মানে হচ্ছে এরপরে যোগ চিহ্ন আছে, এরপর x এর জায়গায় আবার কে ইকুয়াল টু 2 বসাবা, তারপর x2 বসাবা, তারপর এখানে তোমার আবার যোগফল দিবা, সামেশন দ্বারা বোঝাচ্ছে যোগফল আছে। তাহলে এই পুরো জিনিসটাকে কিন্তু আমি চাইলে এইভাবে করে প্রকাশ করতে পারি। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তাহলে আমরা কখন সামেশনটা ইউজ করি, এই জিনিসটাকে আমরা বলি সামেশন। মনে রাখবা এইখানে যদি ভ্যালুগুলো যদি ডিসক্রিট হয়, অর্থাৎ যদি আমার কাছে যদি এখানে যে ভ্যালুগুলো থাকবে এগুলো যদি ডিসক্রিট ভ্যালু হয়, সেক্ষেত্রে আমরা সামেশন ইউজ করি। তাহলে অলওয়েজ মনে রাখবা, যদি আমার কাছে কী হয়, ডিসক্রিট ভ্যালু হয়, তাহলে এটাকে একটা কাজ করি, আমরা এটাকে এই পাশে নিয়ে আসো, চলো এটাকে এই পাশে নিয়ে যাই। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, যদি আমার কাছে জিনিসগুলো কী হয়, ডিসক্রিট ভ্যালু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি সামেশন ইউজ করি, সেক্ষেত্রে আমরা কী ইউজ করি ভাই, সামেশন ইউজ করি, ওকে? তাহলে যদি আমার কাছে কী থাকে ভাই, ডিসক্রিট জিনিসপত্র থাকে, ডিসক্রিট ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমরা কী ইউজ করি ভাই, সামেশন ইউজ করি। দেখো এটা কিন্তু আমার লোয়ার লিমিট, বেসিক্যালি এই জিনিসটাকে আমরা কী বলি, লোয়ার লিমিট। আর এই জিনিসটাকে আমরা কী বলি ভাই, এই জিনিসটাকে আমরা বলি আপার লিমিট। এই যে দেখো কোত্থেকে স্টার্ট হয়েছে, 1 নাম্বার থেকে স্টার্ট হয়েছে, n পর্যন্ত গেছে। তাহলে এখানে ইন্টিগ্রেশন চিহ্ন কেন ইউজ করি নাই, কেন সামেশন চিহ্ন ইউজ করছি, কারণ এই ভ্যালুগুলো কি, এই ভ্যালুগুলো সব হচ্ছে ডিসক্রিট, এই ভ্যালুগুলো সবগুলো কী বলতো, ডিসক্রিট। তাই যেহেতু এটা ডিসক্রিট বা বিচ্ছিন্ন,
তাই এখানে আসলে আমরা সামেশন চিহ্ন ইউজ করছি। ওকে, তাহলে এখন চলো দেখার চেষ্টা করি আমরা ইন্টিগ্রেশনটা কখন ইউজ করি। ওকে, তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি ইন্টিগ্রেশনটা আমরা কখন ইউজ করি। সাপোজ আমি তোমাকে বুঝাই আসো, ধরো তোমার এখানে একটা সাপোজ ধরো একটা ওয়াই অক্ষ টানা আছে, সাপোজ ধরো তোমার কাছে একটা এখানে এক্স অক্ষ টানা আছে। ওকে, এখানে একটা তোমার কাছে ওয়াই অক্ষ টানা, একটা এক্স অক্ষ টানা, তাহলে এটা হচ্ছে আমাদের ভাই এক্স অক্ষ, সাপোজ ধরে নাও এটা হচ্ছে আমাদের ভাই এক্স অক্ষ, ধরা যাক এটা হচ্ছে আমাদের ভাই ওয়াই অক্ষ। ওকে, আর এখানে ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, ধরো এখানে তোমাকে এখানে একটা এরকম একটা ফাংশন দেওয়া আছে, আমি চলো ফাংশনটাকে একটু ছোটো করে রাখি, এরকম একটা ফাংশন দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে এইটা ধরো তোমার হচ্ছে ভাই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, সাপোজ এই ফাংশনটা কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন। তাহলে তোমার কাছে এরকম একটা লেখচিত্র দেওয়া একটা ফাংশন দেওয়া আছে, এবং এই ফাংশনের নাম চলো আমি দিলাম কি বলতো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আর এই জিনিসটা সাপোজ ধরো এখান থেকে এক্স ইকুয়াল টু এ থেকে স্টার্ট হয়েছে, কোত্থেকে স্টার্ট হয়েছে এক্স ইকুয়াল টু এ থেকে স্টার্ট হয়েছে, আর এই জিনিসটা সাপোজ ধরো এতটুকু পর্যন্ত গেছে, তাহলে এই জিনিসটা সাপোজ ধরো এতটুকু পর্যন্ত গেছে, আর এটা ধরো এক্স ইকুয়াল টু বি। তাহলে জিনিসটা বুঝো, সাপোজ তোমার কাছে এখানে একটা ফাংশন দেওয়া আছে, যে ফাংশনের নাম হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আর এই ফাংশনটা এই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটা এক্স ইকুয়াল টু এই যে এ বিন্দু থেকে স্টার্ট হয়েছে, এক্স ইকুয়াল টু বি বিন্দু পর্যন্ত গেছে। কেমন দেখো তো, এই যে ফাংশনটা এটা কি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস আমাকে বলতে পারবা? এই ফাংশনটা দেখো এখানে কোনো বিচ্ছিন্ন বা ছেদ অংশ আছে, কোনো কিন্তু বিচ্ছিন্নতা নাই, তার আমি বলতে পারি না এটা হচ্ছে আমার অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। এই ফাংশনটা আমার এখানে কী হবে বলো তো, কন্টিনিউয়াস হবে না। দেখো জিনিসটা বুঝছো কি না? এই যে খেয়াল করে দেখো, এই যে এই ফাংশনের যে পয়েন্টগুলো আছে এখানে, এদের মাঝখানে কিন্তু কোনো ফাঁকা স্থান নাই, তাহলে এই ফাংশনটা পুরোটা আমার এখানে কী হবে, কন্টিনিউয়াস হবে। তাইলে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এখন চলো আমি একটু কালারিং করে দিই, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে দেখাই আমি কী করব, যে আমি তোমাকে বললাম যে এইখানে একটা কাজ করো তুমি, তারাও একটা কালারিং করে দিই, তারপর তোমাকে আমি বলতেছি, দাঁড়াও কালারিং করার পরে বলতেছি তোমাকে কী করবা। আচ্ছা, কালারিংটা ভালো হয় না, আমি হলুদ কালার দিয়ে করে দিই, দাঁড়াও এটাকে, কেমন এক সেকেন্ড ভাই, হলুদ কালার দিয়ে করে দিই। ওকে ভাই, এখন আমি তোমাকে কী কোয়েশ্চেন করি দেখো, আমি তোমাকে কোয়েশ্চেন করছি এখন, তাহলে এইখানে যে ফাংশনটা দেওয়া আছে এটা কিন্তু কন্টিনিউয়াস, তাহলে আমি বললাম এই যে এ থেকে বি এর মধ্যে এই যে এখানে যে একটা এরিয়া তৈরি হয়েছে না, এই এরিয়াটা তুমি বাই করো, মানে এখানে যোগফলটা তুমি বাই করো, এরিয়ার যোগফলটা। তো তখন তুমি কীভাবে করতে পারো, দেখো কীভাবে করবো আমি তোমাকে দেখাই। একটা কাজ করে সেটাকে চলো আমি একটু কপি করে নিয়ে আসি এখানে, তো এটাকে আমি কপি করলাম একবার। এটা কীভাবে বাই করতে পারি দেখো, এই জিনিসটাকে আমরা কী করতে পারি, যেখানে অনেকগুলো আমরা ছোটো ছোটো ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি, এটাকে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এখানে ভাগ করতে পারি। দেখো এভাবে অসংখ্য আমরা জিনিসটাকে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি, এখানে অসংখ্য আমরা এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি। ওকে, এখানে আমরা অসংখ্য এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি। তো এখানে আমি তোমাকে বুঝাই বলি, দেখো আগে ফার্স্ট আমি তোমাকে বুঝাই বলি আমার কোয়েশ্চনটা কি। আমার কোয়েশ্চনটা হচ্ছে, আমি তোমাকে বললাম যেখানে আমার একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের নাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আর এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা ফাংশন। আমি তোমাকে বললাম এখানে এ থেকে বি এর মধ্যে এখানে একটা দেখো একটা হলুদ কালারের এরিয়া তৈরি হয়েছে না, এই এরিয়াটাকে তুমি বের করো। তাই এই এরিয়াটাকে তুমি কীভাবে বের করবো চলো আমি তোমাকে সেই পদ্ধতিটা শেখানোর চেষ্টা করি, কেমন? আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, দেখো এখানে একটা কাজ করি, আসো আমরা প্রথমে চলো এখানে একটা লাইন টানলাম, এখানে একটা লাইন টানলাম। দেখো তো এই দুটো লাইন খুবই কাছাকাছি অবস্থায় আছে, সাপোজ ধরো এই দুটো লাইন যেটা টানছি না আমি, এই দুটো লাইন খুবই কাছাকাছি অবস্থায় আছে। তাই আমি কিন্তু চাইলে এটাকে একটা এরকম, যদিও উপরে দেখো এই যে উপরে তুমি যদি করে তাকাও, এই উপরে কিন্তু একটা স্ট্রেট লাইন এরকম হবে না, কারণ যেহেতু এখানে একটু বাঁকানো অবস্থায় আছে, কিন্তু তারা এতই কাছাকাছি আছে যে এই দুটো বিন্দুকে আমি প্রায় কাছাকাছি বলতে পারি, এবং তাদের মধ্যে যে মিলিত সরল রেখা সেটাকে আমরা এরকম একটা আয়তক্ষেত্র আকারে চিন্তা করতে পারি। তাদের মধ্যে এখানে যে মিলিত সরল রেখা এটাকে আমরা একটা আয়তক্ষেত্র আকারে চিন্তা করতে পারি। জিনিসটা বুঝো, এখানের মধ্যে এটা কিন্তু বাঁকানো, এটা কিন্তু এখানে নিচের দিকে বেঁকে গেছে। তারপরেও এখানে আমি ধরো দুইটা বিন্দুকে এখানে নিলাম, এই যে একটা বিন্দু হচ্ছে এখানে, একটা বিন্দু হচ্ছে এখানে, কিন্তু এই যে দুটো বিন্দুকে আমি নিছি এই দুটো বিন্দু খুবই কাছাকাছি, তাহলে এদের থেকে যে লাইনগুলো টানছি এই লাইনগুলো খুব কাছাকাছি আছে, এবং এই দুটোকে আমি যদি যোগ করে দিই এটাকে অনেকটা আমি সরল রেখা বলতে পারি, মানে একটা এই ভূমির সাথে সমান্তরাল রেখা বলতে পারি। যদিও এক্স্যাক্টলি জিনিসটা কিন্তু মানে ভূমির সাথে সমান্তরাল না, একটু কিন্তু বাঁকানো অবস্থায় আছে, তারপরেও মানে ওই বাঁকানোটাকে আমরা নেগলেক্ট করতে পারি বা আমরা অগ্রাহ্য করতে পারি, যেহেতু তারা খুবই কাছাকাছি আছে, তাই আমি এটাকে একদম কাছাকাছি বা সমান আমরা এখানে বলতে পারি। ওকে, আশা করি তুমি এতটুকু এখানে বুঝতে পারছো, ঠিক আছে? খুব সমান বা আমরা এখানে বলতে পারি। তাহলে দেখো তো, আমি যদি তোমায় জিজ্ঞেস করি এখন যে এইটার যে ভূমি এতটুকু, এই যে ছোটো যে দৈর্ঘ্যটা আছে, এই যে ছোটো যে দৈর্ঘ্যটা আছে এই এতটুকু,
কীভাবে দেখা, এটা দেখানোর তো উপায়ও নাই। এই যে ছোটো যে অংশটা আছে এই দৈর্ঘ্যটাকে সাপোজ আমি ডিএক্স বললাম। এই যে ছোটো দৈর্ঘ্যটা আছে না এখানে একটা ছোটো দৈর্ঘ্য তৈরি হয়েছে দেখো। এই যেটাকে আমরা এখানে কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে বেসিক্যালি। এখানে বেসিক্যালি তোমার এটা কী তৈরি হয়েছে, একটা আয়তক্ষেত্র তোমার এখানে তৈরি হয়েছে। এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। ওকে, তাহলে এই আয়তক্ষেত্রে যদি এরিয়া বের করতে চাই কীভাবে বের করতে পারি? আয়তক্ষেত্রের এরিয়া কী হয় বলো তো? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় বলো তো ভাই? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু হয়, আমরা সবাই জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় না? তাহলে এই যেখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? আমি যদি ধরে নিলাম এটার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, যেহেতু এক্স অক্ষের দিকে ক্ষুদ্র দৈর্ঘ্য নিচ্ছি তাই এটাকে আমরা ডিএক্স বলতে পারি। ঠিক আছে, যদি ওয়াই অক্ষের দিকে নিতাম তাহলে সেটাকে আমরা ডিওয়াই বলতাম। ওকে, যেহেতু এটা এক্স অক্ষের দিকে ক্ষুদ্র দৈর্ঘ্য নিচ্ছি সেটাকে আমরা ডিএক্স বলতে পারি। আর এইটার ওয়াই অক্ষের দিকে যে ভ্যালু এটাকে আমরা ওয়াই বলি, তাই না? যে দেখো যতটুকু উপরে উঠে তাকে আমরা ওয়াই বলি না, তাকে আমরা কী বলি? যে ওয়াই বলি। যেমন দেখো না, তুমি স্থানাঙ্ক ব্যবস্থায় কী হয়, সাপোজ তোমার এটা যদি স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, ধরো এখানে যদি একটা বিন্দু থাকে, এটা যতটুকু উঠে সেটাকে আমরা কোটি বলি না, ওয়াই বলি না? তো এটা যতটুকু উঠছে, এই যে যতটুকু হাইট, এটাকে আমরা কী বলতে পারি? ওয়াই বলতে পারি। তাহলে এইখানে যে আয়তক্ষেত্র তৈরি হয়েছে তাহলে আমরা এখানে বলতে পারি ক্ষুদ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা বলতে পারি এই ক্ষুদ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষুদ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, ইন্টু প্রস্থ কত? প্রস্থ হচ্ছে ওয়াই, প্রস্থ হচ্ছে এখানে ওয়াই। তাহলে এখানে আমরা বলতে পারি কি ডিএক্স ইন্টু ওয়াই। আচ্ছা, ওয়াই আমরা এই ফাংশনটাকে আমরা কী বলে আসছিলাম বলো তো? এই ফাংশনটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বলে আসছিলাম না? তাহলে আমি কি ওয়াইয়ের জায়গায় এফ অফ এক্স বসা দিতে পারি? তাহলে কিন্তু আমি যদি আগে বিসে বসাই, মানে আমি তাহলে চাইলে এটাকে ওয়াই ডিএক্সও লিখতে পারি, গুণ চিহ্ন না দিয়ে আসো, ওয়াই ডিএক্সও লিখতে পারি। তাহলে আমি এখানে চাইলে লিখতে পারি এফ এক্স ডিএক্স। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমরা কত লিখতে পারি চাইলে বলো তো? এফ এক্স ডিএক্স। তাহলে এখন আমি যদি চিন্তা করো যে পুরাটা যদি আমি এরিয়া বের করতে চাইতাম, এই পুরাটা যদি আমি এরিয়া বের করতে চাইতাম, কীভাবে পুরো এরিয়াটা আমি বের করতে পারতাম? কীভাবে? চলো আমি তোমাকে দেখাই। ধরো আমি এখানে আরেকবার চিত্রটাকে কপি করলাম, এখানে পুরো এরিয়াটাকে কীভাবে বের করতে পারি দেখো। পুরো এরিয়াটাকে বের করার উপায় হচ্ছে যে তুমি এখানে যে একটা আয়তক্ষেত্র নিছো না, এখানে তাহলে ছোটো একটা আয়তক্ষেত্র এখানে কাটছো, সেম ছোটো আয়তক্ষেত্রটা এক্স ইকুয়াল টু এ থেকে কাটতে থাকো, সেম ছোটো আয়তক্ষেত্রটা এক্স ইকুয়াল টু এ থেকে কাটতে থাকো, এই এতগুলো আয়তক্ষেত্র এখানে কাটতে থাকো। ওকে, সেম ছোটো আয়তক্ষেত্রগুলো এখান থেকে কাটতে থাকো। তাহলে এখানে দেখো এই সবগুলো আয়তক্ষেত্র এখানে যে তৈরি হয়েছে এদের যদি যোগফল করে দাও তাহলে টোটাল তুমি ওই যে হলুদ অংশ যেটা দেখতেছো সেটা ক্ষেত্রফল পেয়ে যাবা। তাহলে এখানে টোটাল হলুদ অংশের ক্ষেত্রফল তুমি তখন পেয়ে যাবা। ওকে, তোমাকে হয়তো একটু কঠিন লাগতেছে ভাই, টেনশন নেওয়ার কিছু নাই, আমি জিনিসটাকে সহজ করে দিব। আমি তোমাকে জাস্ট একটু বেসিক থেকে শুরু করতেছি, তো এই জন্য তোমাকে হয়তো একটু কঠিন লাগতেছে। টেনশন নেওয়ার কিছু নেই, এই চ্যাপ্টারটা কঠিন না, একদম ইজি চ্যাপ্টারটা। দেখো ওকে, তাহলে এখানে আমরা দেখো আমার টার্গেটটা কী ছিল? আমার টার্গেটটা ছিল এটার এরিয়া বের করা। আমার টার্গেটটা ছিল এই জিনিসটার এরিয়া বের করা। কোয়েশ্চেন হচ্ছে এটা এরিয়া আমি কীভাবে বের করতে পারি এই পুরো অংশটার। এই জন্য আমরা যেটা করতাম, একটা চালাকি করলাম, একটা ছোটো একটা আয়তক্ষেত্র টানলাম, সেই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য আমার ক্ষেত্রফল কত? এফ এক্স ডিএক্স। তাহলে এখানে আমি ক্ষুদ্র আয়তক্ষেত্রটা নিলাম, এই ক্ষুদ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? এফ এক্স ডিএক্স। তাইলে আমি যদি পুরো বৃহৎ অংশটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এখানে যতগুলো আয়তক্ষেত্র আছে, এখানে যতগুলো আয়তক্ষেত্র তৈরি হয়েছে সবগুলো আয়তক্ষেত্রকে যদি আমি যোগফল করতে থাকি, তাহলে সেই সবগুলো যোগফলটা করলে আমি কী পেয়ে যাব? এই বড় এরিয়াটা পেয়ে যাব না? জিনিসটা বুঝো। আমার টার্গেট হচ্ছে আমি এই হলুদ অংশটার এরিয়া বের করবো। কীভাবে বের করতে পারি? আমি একটা ছোটো আয়তক্ষেত্র এখানে টেনে নিছি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসছে এফ এক্স ডিএক্স। তাহলে সব এখানে তাহলে অসংখ্য সেম ক্ষেত্রফলের, যদিও এখানে একটু ছোটো বড়ো হয়েছে কিন্তু সেম ধরে নাও, তাহলে সব সেম ক্ষেত্রফলের আয়তক্ষেত্রগুলোকে যদি আমরা যোগ করতে থাকি তাহলে আমরা পুরো আসলে এরিয়াটা কভার করে ফেলবে এবং পুরো এরিয়াটা আমরা বের করে ফেলবো। তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি? তাহলে আমরা যদি এখানে লিখি যে হলুদ অংশের এরিয়া ইকুয়াল টু, এই যে দেখো এখানে এফ এক্স ডিএক্স এখানে কয়টা আছে সেটাকে আমি জানি না। তাহলে এখানে দেখো ফার্স্টে ধরো এটার জন্য আমরা লিখছি, এটার জন্য সাপোজ আমি এখানে লিখছি এফ এক্স ডিএক্স। আবার এর পরেরটার জন্য আমি লিখছি কত বলো তো? এর পরেরটার জন্য 2 নাম্বারটার জন্য এটার জন্য আমি লিখছি এখানে এফ এক্স ডিএক্স। তারপরে এই যে তৃতীয়টা আছে এই তৃতীয়টার জন্য আমি লিখছি এখানে প্লাস এফ এক্স ডিএক্স। এইভাবে করে করে আমি যদি একদম লাস্টেরটার জন্য এটার জন্য আমি কত লিখতে পারি? এই ডট ডট লাইন দিয়ে এখানে এফ এক্স ডিএক্স আমরা লিখে দিতে পারি না? মানে আমার টার্গেটটা কি? এই যে হলুদ অংশের এরিয়াটা বের করা।
আমার টার্গেট হচ্ছে ভাই এই হলুদ অংশের এরিয়াটা বের করতে হবে। তাহলে আমি হলুদ অংশের এরিয়া বের করার জন্য কী করছি, প্রথমে আগে ছোটো একটা আয়তক্ষেত্র কেটে নিছি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমার এখানে কত আসছে, যেহেতু আমার এখানে ভূমি হচ্ছে যে ডিএক্স এবং আমার ওখানে দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, তার ক্ষেত্রফল আসছে ওয়াই ডিএক্স। কিন্তু আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরে আসছি, তাহলে আমরা এখানে লিখতে পারি এফ অফ এক্স ডিএক্স লিখতে পারি। কেমন? তাহলে এই হলুদ অংশের ক্ষেত্রফলটা কত হবে, এরকম অসংখ্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র তোমার হচ্ছে যেখানে আয়তক্ষেত্র আমরা টেনে নিছি, তাহলে সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো, টোটাল এরিয়াটা। তাহলে টোটাল এরিয়া কত হবে, এই যে এটার জন্য এফ এক্স ডিএক্স, 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 এভাবে করে করে আমরা সব এফ এক্স ডিএক্সকে আমরা যোগ করতে থাকবো। কিন্তু আমাকে একটু করে বলো তো, এখানে কি তুমি সামেশন চিহ্ন ইউজ করতে পারবা? না, সামেশন চিহ্ন ইউজ করতে পারবা না। কেন বলি, কারণ সামেশন তখনই ইউজ করা যায় যখন ভ্যালুটা কী হয় বলো তো, ডিসক্রিট ভ্যালু হয়। কিন্তু এখানে এটা কী বলো তো, এই জিনিসটা এখানে কন্টিনিউয়াস না, এটা কিন্তু কন্টিনিউয়াস। তাহলে এটাকে এখানে কিন্তু তুমি সামেশন লিখতে পারবা না। এই জিনিসটাকে তোমার কীভাবে লিখতে হবে জানো, এই ইন্ডিকেশন চিহ্ন ব্যবহার করতে হবে, এফ এক্স ডিএক্স। জিনিসটা ভালো করে বুঝো, এইখানে যদি ডিসক্রিট হয়, যদি ভ্যালুগুলো কী হয় ডিসক্রিট হইতো, মানে যদি প্রত্যেকের মধ্যে যদি ফাঁকা স্থান থাকতো, সেই ক্ষেত্রে তুমি সামেশন চিহ্ন ইউজ করতে পারতা। কিন্তু রুলসটা হচ্ছে যে যদি কন্টিনিউয়াস হয়, দেখো এখানে কন্টিনিউয়াস জিনিস না, কন্টিনিউয়াস হলে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেশনের সাইন ইউজ করতে হবে। তাহলে জিনিসটা চলো আমি লিখে দিই এখানে, যদি আমাদের কাছে ডিসক্রিট ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা সামেশন চিহ্নটা ইউজ করতে পারবো, এই যে এই চিহ্নটা ইউজ করতে পারবো। কিন্তু যদি আমার কাছে কন্টিনিউয়াস ভ্যালু থাকে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন চিহ্নটা ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন চিহ্নটা ইউজ করতে হবে। ওকে, তাহলে জিনিসটা বুঝো ভাই, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন এটা ইউজ করতে হবে। তাহলে চলো আমি এখানে বক্স করে দিই, তারপর আমি তোমাকে বোঝাচ্ছি এটা। হ্যাঁ দেখো, তাইলে আমরা এই হলুদ অংশের এরিয়াটা বের করতেছিলাম, তো আমরা এখানে এরিয়াটা বের করছি সবগুলো এফ এক্স ডিএক্স যদি আমি যোগ করে দিই এই সবগুলো এফ এক্স ডিএক্সটাকে, তাহলে আমি হলুদ অংশের এরিয়াটা পেয়ে যাবো। কিন্তু কাহিনী হচ্ছে যে এখানে যেহেতু সবগুলো কন্টিনিউয়াস, এই যে দেখো এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা কিন্তু এখানে কিন্তু কোনো বিচ্ছিন্নতা নাই, তাহলে আমি এখানে সামেশন চিহ্নটা ইউজ করতে পারবো না। তাহলে যোগফল বোঝানোর জন্য সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ইন্ডিকেশন চিহ্নটা ইউজ করতে হবে। এখন দেখো এখানেও কিন্তু একটা লোয়ার লিমিট আপার লিমিট ছিল, তাহলে এখানেও একটা লোয়ার লিমিট আপার লিমিট থাকবে। এটা শুরু হয়েছে কোত্থেকে, এই যোগফলটা আমি শুরু করছি কোত্থেকে, এক্স ইকুয়াল টু এ থেকে না, তাহলে এখানে লোয়ার লিমিট কত, এই যে এক্স ইকুয়াল টু এ থেকে শুরু করছি, তারাও এখানে আমি শুরু করছি কোত্থেকে, এক্স ইকুয়াল টু এ থেকে শুরু করছি, কতটুকু পর্যন্ত গেছি, কতটুকু পর্যন্ত যোগফল করবো, এই যে এক্স ইকুয়াল টু বি পর্যন্ত, তাহলে এখানে আমরা লিখবো এক্স ইকুয়াল টু বি। খুব চমৎকার একটা জিনিস আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে হলুদ অংশের এরিয়াটা কত বলো তো, হলুদ অংশের এরিয়াটা হচ্ছে তোমার, এই যে দেখো হলুদ অংশটা শুরু হয়েছে কোত্থেকে, এক্স ইকুয়াল টু এ থেকে, শেষ হয়েছে কোথায়, এক্স ইকুয়াল টু বিতে। এই যে দেখো এক্স ইকুয়াল টু এ থেকে শুরু হয়েছে, এক্স ইকুয়াল টু বিতে শেষ হয়েছে, আর এখানে এফ অফ এক্স ডিএক্স আমরা লিখে দিছি। এই যে দেখো এটা আমার এফ অফ এক্স ছিল, আর যেহেতু আমি লিমিটকে এখানে এক্স অক্ষে নিছি এখানে আমি ডিএক্স লিখছি। ওকে, তাহলে আরেকবার বোঝাই বলি, হলুদ অংশের এরিয়াটা আমরা কীভাবে বের করতে পারি, প্রত্যেকটা ছোটো আয়তক্ষেত্রের এরিয়াটাকে আমরা যোগ করতে পারি। তাহলে সবগুলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এরিয়া কত, এফ এক্স ডিএক্স করে করে। কিন্তু এখানে যেহেতু এটা কন্টিনিউয়াস, তাই এখানে আমি সামেশন চিহ্ন ইউজ করতে পারবো না, আর আমাকে তাহলে এখানে ইউজ করতে হবে ইন্ডিকেশন চিহ্ন। ইন্ডিকেশন চিহ্ন ইউজ করছি, কিন্তু ইন্ডিকেশন শুরু হয়েছে কোত্থেকে, এক্স ইকুয়াল টু এ থেকে, শেষ হয়েছে কোথায়, এক্স ইকুয়াল টু বিতে শেষ হয়েছে, এক্স ইকুয়াল টু বিতে শেষ হয়েছে, তাহলে এখানে আমরা এফ অফ এক্স ডিএক্স লিখে দিচ্ছি। ওকে, এই যে দেখো প্রত্যেকটা এফ অফ এক্স ডিএক্স, আর শুরু হয়েছে এক্স ইকুয়াল টু এ থেকে, শেষ হয়েছে এক্স ইকুয়াল টু বিতে। ওকে, তাহলে এটাই হচ্ছে যে এরিয়া, হলুদ অংশের এরিয়া। তাহলে আমরা যেটা পড়তেছিলাম যে সামেশন আর ইন্ডিকেশনের মধ্যে ডিফারেন্স, তাহলে মেইন ডিফারেন্সটা কোথায় বলো তো, আমরা কখন সামেশন ইউজ করি, যখন আমার কাছে ডিসক্রিট ভ্যালু থাকে, আর কখন আমরা ইন্ডিকেশন ইউজ করি বলো তো, যখন আমাদের কাছে কন্টিনিউয়াস ভ্যালু থাকে, যেমন ফাংশন সেটা কন্টিনিউয়াস ভ্যালু, এরকম যদি ফাংশন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ডিকেশন ইউজ করি। আর যদি ডিসক্রিট ভ্যালু থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তোমার এখানে ভাই কী ইউজ করি বলো তো, এই সামেশন চিহ্নটা ইউজ করি। কেমন? আচ্ছা, আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তাহলে এই এতটুকু আমাদের ক্লিয়ার যে এইটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে, তারা দেখো তো, যদি কখনো তাহলে আমরা এরকম লেখা দেখি যে একটা ধরো লোয়ার লিমিট, এই জিনিসটাকে আসলে কীভাবে লেখা যায় জানো, এই জিনিসটাকে অন্যভাবেও লেখা যায়। এই যে এক্স ইকুয়াল টু এ না লিখে, এত বড় না লিখে, আমরা এটাকে সরাসরি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্সও লিখতে পারি। মানে আমি চাইলে এই যে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি না লিখে শুধুমাত্র এ থেকে বি এফ অফ এক্স ডিএক্সও লিখতে পারি। মানে এটাও ধরো সেম জিনিসই বোঝায়, যে এ থেকে বি দ্বারা কী বোঝাচ্ছে, এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি আর এফ অফ এক্স ডিএক্স বোঝাচ্ছে। আর এই পুরো জিনিসটা দ্বারা আসলে কী বোঝায় বলো তো, এরিয়া বোঝায়। এই পুরো জিনিসটা দ্বারা আসলে কী বোঝায়, এরিয়া বোঝানো হয়। ওকে, এই পুরো জিনিসটা দ্বারা আসলে এরিয়া বোঝানো হয়। তাহলে বেসিক্যালি আমরা আসলে ইন্ডিকেশন দ্বারা কী বের করি, আমরা ইন্ডিকেশন দ্বারা আসলে ভাই এরিয়া বের করি। মেনলি আমাদের কাজটা কী বলো তো, ইন্ডিকেশন আমরা মেন আইডিয়াটা পাইলাম, ইন্ডিকেশনের মেন কাজটা হচ্ছে তোমার ভাই এরিয়া বের করা, এটাই হচ্ছে তোমার মেন কাজ। তাহলে যে কোনো ইন্টিগ্রেশনের দেখো, ইন্টিগ্রেশন আসলে কয়েক প্রকারের হইতে পারে।
আমরা এখানে যে ইন্টিগ্রেশনটা শিখতেছি সেটা হচ্ছে একদম বেসিক ইন্টিগ্রেশন বা এটাকে আমরা বলি লাইন ইন্টিগ্রেশন। তোমরা যখন আরও ভবিষ্যতে যাবা, ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন তোমরা সারফেস ইন্টিগ্রেশনের সাথে পরিচয় হবা, ভলিউম ইন্টিগ্রেশনের সাথে পরিচয় হবা, সেটা এখন দরকার নাই। তোমাদের ইন্টারমিডিয়েটে যা ইন্টিগ্রেশন আছে সবগুলো হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। আর লাইন ইন্টিগ্রেশনের কাজটা কি জানো? লাইন ইন্টিগ্রেশনের কাজটা হচ্ছে আমাদের ভাই শুধুমাত্র তোমার এরিয়া বের করতে সাহায্য করে সেটা। তাহলে আমি তোমাকে বুঝাই বলি, আমাদের ইন্টিগ্রেশন কিন্তু অনেক প্রকারের আছে। লাইন ইন্টিগ্রেশন আছে, সারফেস ইন্টিগ্রেশন আছে, ভলিউম ইন্টিগ্রেশন আছে। এগুলো আমরা পরবর্তীতে যখন আমরা ইঞ্জিনিয়ারিং লেভেলে উঠবো তখন পড়বো। কিন্তু আমাদের এইচএসসিতে শুধুমাত্র লাইন ইন্টিগ্রেশনটাই আছে। এইটাকে আমরা বলি লাইন ইন্টিগ্রেশন। একটা লাইন টেনে টেনে ইন্টিগ্রেশন করছো, এই যে দেখো লাইন টেনে টেনে ইন্টিগ্রেশন করছো, এটাকে কী বলা হচ্ছে জন্য লাইন ইন্টিগ্রেশন, বা একটা লাইন বরাবর ইন্টিগ্রেশন করছো। তো এই লাইন ইন্টিগ্রেশনের কাজটাই কী বলতো? এরিয়া বের করা। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, যে তোমাকে তো আর লাইন ইন্টিগ্রেশন জিজ্ঞেস করবে না ইন্টারে, তোমাকে জিজ্ঞেস করবে শুধু ইন্টিগ্রেশনের কাজটা কী। যেমন সারফেস ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে তোমার অন্য কিছু করা, সারফেসের এরিয়া বের করা। ভলিউম ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে যে কোনো একটা জিনিসের ভলিউম বের করা। ওকে, তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার ইন্টারমিডিয়েট লেভেলে যে ইন্টিগ্রেশনের কাজটা কী, তো ইন্টিগ্রেশনের কাজটা মানে তোমাকে কিন্তু লাইন ইন্টিগ্রেশনের কাজটাই জিজ্ঞেস করছে, কারণ তোমার ইন্টারমিডিয়েটে অন্যগুলো নাই। তাহলে তুমি তখন কী বলে দিবা? যে ইন্টিগ্রেশনের কাজটা হচ্ছে যে এরিয়া বের করা। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি সবাই। তাহলে চলো আমরা এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করার চেষ্টা করি, যে ফিজিক্যাল মিনিং অফ, সাপোজ আমরা এখন চেষ্টা করবো একটা জিনিস, যে ফিজিক্যাল মিনিং অফ ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। এই জিনিসটার আসলে অ্যাকচুয়ালি ফিজিক্যাল মিনিংটা কি এটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, এই জিনিসটার ফিজিক্যাল মিনিংটা কি এটা আমরা বোঝার চেষ্টা করবো, যে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি তোমার এখানে ভাই যে এই এফ অফ এক্স ডিএক্স এটাদের অ্যাকচুয়ালি কী বোঝায় এটা আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলো কীভাবে করবো আমি সে তোমাকে বুঝাই বলে আসো। তাহলে চলো আমরা এখানে লিখে দেখাই তাহলে কী কী আছে এখানে আমাকে। এই যে আমরা এখন এটার ফিজিক্যাল মিনিং দেখবো, যে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স বলতে কী বোঝায়। ওকে, আচ্ছা, প্রথমে আস্তে আস্তে স্টার্ট করি আসো। এইখানে যেটা লেখা থাকবে অলওয়েজ মনে রাখবো, এটা দ্বারা বোঝাবে লোয়ার লিমিট। নিচে যেটা লেখা থাকবে এটা দ্বারা কী বোঝাবে? লোয়ার লিমিট বোঝাবে। আর উপরে যেটা লেখা থাকবে এটা দ্বারা বোঝাবে আপার লিমিট। আপার লিমিট মানে লোয়ার লিমিট মানে কি কোথা থেকে শুরু করব যোগ করা, আর আপার লিমিট মানে কি কোথা পর্যন্ত যোগ করব, মানে কোথায় শেষ করব যোগ করা। এটা হচ্ছে আমাদের আপার লিমিটকে বোঝানো হয়। কেমন? আচ্ছা, তাহলে এরপরে ডিএক্স জিনিসটা কি? ডিএক্স হচ্ছে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, কিন্তু কখন কোয়েশ্চেন হচ্ছে কখন আমরা ডিএক্স ইউজ করবো, কখন আমরা ডিওয়াই ইউজ করবো, কখন আমরা ডিজেড ইউজ করবো। কেমন? অলওয়েজ মনে রাখবা যে এখানে ডিএক্স লেখা এটার মানে কি জানো? এখানে যদি ডিএক্স লেখা থাকে এটার মানে হচ্ছে যে লিমিটকে এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে। যদি এখানে ডিএক্স লেখা থাকে এটার মানে কি, যেমন এখানে দেখো না, এখানে কিন্তু এক্স ইকুয়াল টু এ বা এক্স ইকুয়াল টু বি লেখা নাই, তাহলে তুমি কীভাবে বুঝবা লিমিটকে কোন অক্ষে নেওয়া হয়েছে? যদি এখানে ডিএক্স লেখা থাকে মনে রাখবা এটা দ্বারা বোঝানো হচ্ছে লিমিট এক্স অক্ষে নেওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে আমরা লিখে তোমাকে এখানে ডিএক্স এটার আসলে ফিজিক্যাল মিনিংটা কি এটা দ্বারা বুঝবা, যে ডিএক্স লেখা থাকে মানে বুঝবা লিমিট এক্স অক্ষে নেওয়া হয়েছে। তাইলে ভাই আমি তোমাকে একটু পরে এটাও শেখাবো, যদি এখানে ডিওয়াই থাকতো তাহলে তুমি কী ধরনের কী বুঝতা? এই যে লিমিটগুলোকে কোন অক্ষে নেওয়া হয়েছে বলো তো? ওয়াই অক্ষে নেওয়া হয়েছে। কেমন? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। আর এই পুরো জিনিসটা দ্বারা আসলে কী বোঝায়? একটা আবদ্ধ ক্ষেত্রফল বোঝায়। এই জিনিসটা দ্বারা কী বোঝায়? একটা আবদ্ধ ক্ষেত্রফল বোঝায়। এখন কোয়েশ্চন হচ্ছে যে কোন আবদ্ধ ক্ষেত্রফলটাকে বোঝায়? কোয়েশ্চন হচ্ছে কোন আবদ্ধ ক্ষেত্রফলটাকে বোঝায়। চলো আমি তোমাকে দেখাই কী করবা। ধরো তুমি একটা এক্স ওয়াই অক্ষ টানছো, ধরো তুমি এখানে একটা এক্স অক্ষ টানছো। ওকে, চলো আমি এটা নীল কালার দিয়ে দেখে আসো। সাপোজ তুমি এখানে একটা ওয়াই অক্ষ টানছো, ধরো তুমি এখানে একটা এক্স অক্ষ টানছো, আর তোমার এখানে একটা ধরো একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, সেটা হচ্ছে এরকম। সেটা ধরো তোমার এফ অফ এক্সটা এরকম একটা ফাংশন দেওয়া আছে। ওকে, আচ্ছা, তারপরে তোমার ধরো এই বিন্দুটাকে আমি বলতেছি এক্স ইকুয়াল টু এ। সাপোজ একটা কাজ করে আসো, ধরো এটাকে একটু বড় করে আঁকি, সমস্যা নেই। ওকে, তো তোমার ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি বলতেছি, এই যে বিন্দুটা আছে এটাকে আমি বলতেছি এক্স ইকুয়াল টু এ বিন্দু। এখানে ধরো একটা বিন্দু আছে, এই বিন্দুকে আমরা বলছি এক্স ইকুয়াল টু বি বিন্দু। আচ্ছা, আমরা এটাগুলোকে এক্স অক্ষে কেন নিছি? কারণ এখানে কি লেখা আছে বলো তো? ডিএক্স লেখা আছে। যদি ডিওয়াই লেখা থাকতো কী হইতো সেটা আমরা দেখাবো। জাস্ট জেনে রাখো ডিওয়াই লেখা থাকতো মানে এটার মানে হচ্ছে লিমিট ওয়াই অক্ষে নিব। যেহেতু এখানে ডিএক্স লেখা আছে এটার মানে কি বলো তো? এই যে লিমিটগুলোকে আমরা কোন অক্ষে নিব? এক্স অক্ষে নিব। তাহলে ডিএক্স অলওয়েজ মনে রাখবা
ডিএক্স লেখা থাকলে লিমিটকে এক্স অক্ষে নিব, ডিওয়াই লেখা থাকলে লিমিটকে ওয়াই অক্ষে নিব, ডিজেড লেখা থাকলে লিমিটকে জেড অক্ষে নিব। এটা অলওয়েজ মনে রাখবা, কেমন? আচ্ছা, তাহলে এখানে ধরো একটা বিন্দু লোয়ার লিমিট, এটা এক্স ইকুয়াল টু এ, ধরো আপার লিমিট এটা ধরো এক্স ইকুয়াল টু বি। তাহলে এক্স অক্ষে কেন নিয়েছি? কারণ এখানে ডিএক্স লেখা আছে। আচ্ছা, আমরা বলছি এখানে একটা আবদ্ধ এরিয়া বোঝাচ্ছে, কিন্তু কোয়েশ্চন হচ্ছে যে আবদ্ধ এরিয়া এখানে কোনটা? কোয়েশ্চন হচ্ছে আবদ্ধ এরিয়া এখানে কোনটা? চলো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। আবদ্ধ এরিয়া কীভাবে করে জানো? মনে রাখবা, ফার্স্ট আমরা যেটা করি, যেখানে এক্স ইকুয়াল টু এ দেওয়া আছে না ভাই, লোয়ার লিমিট, আমরা যেটা করি এই এক্স ইকুয়াল টু এ থেকে আমরা এই যে এটা তো আমার মেইন ফাংশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ভাই মেইন ফাংশন, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আমরা কোন এরিয়াটাকে নির্দেশ করি বুঝাই। দেখো আমরা কি করি, এই লোয়ার লিমিট থেকে ফাংশনের উপর একটা লম্ব টানবো, আপার লিমিট থেকে ফাংশনের উপর একটা লম্ব টানবো। তাহলে কী করি আমরা এখানে? আমি তোমাকে বুঝাই বলি। এখানে আমাদের এখন কনসার্নটা হচ্ছে যে আমরা এখন বুঝতে যাচ্ছি যে এখানে তো আমরা বুঝতেছি এটা দ্বারা এরিয়া বোঝায়। আমরা একটু আগে কৃষিকে প্রমাণ করে আসছি, কি বলতো, আমরা একটু আগে প্রমাণ করে আসছি যে এই জিনিসটা দ্বারা এরিয়া বোঝায়। আমরা একটু আগে প্রমাণ করে আসছি এই যে পুরো জিনিসটা আছে এটা দ্বারা আসলে এরিয়া বোঝানো হচ্ছে। কিন্তু আমরা এখন বুঝতে যাচ্ছি কোন এরিয়াটা বোঝানো হচ্ছে, আমরা এখন বুঝতে যাচ্ছি কোন এরিয়াটা বোঝানো হচ্ছে। আমরা এখানে আগে আমরা কিন্তু বুঝতে পারতেছি এই এরিয়াটা বোঝানো হচ্ছে। এখানে এটাকে আমরা এখন এখানে তো চিত্র দেওয়া ছিল বলে তুমি বুঝতে পারছো। তোমাকে যদি এরকম একটা ফাংশন আকারে দেওয়া থাকতো এবং বলতে এখানে কোন এরিয়াটা বোঝাচ্ছে নির্দেশ করো, সেটা তুমি কীভাবে বের করতে, সেটাই আমরা এখন শেখানোর চেষ্টা করতেছি, কেমন? তাহলে আমরা এখানে কী করলাম, এই জন্য সরি ভাই, আমরা এখানে বোঝানোর চেষ্টা করতেছি তোমার কোন এরিয়াটাকে এখানে বোঝানো হচ্ছে, কেমন? আচ্ছা, চলো জিনিসটা দেখাই আসো আমরা এখানে। আচ্ছা, তো কোন এরিয়াটাকে বোঝাবো আমরা যেটা করব, এই লোয়ার লিমিট থেকে এই ফাংশনটার উপর একটা লম্ব টানবো, আপার লিমিট থেকে আমরা ফাংশনটার উপর একটা লম্ব টানবো। আর আমরা লিমিট কোন অক্ষে নিছি? এক্স অক্ষে। তাহলে এক্স অক্ষটাকে পয়েন্ট আউট করব, এই যে এক্স অক্ষটাকে আমরা এখানে পয়েন্ট আউট করলাম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট থেকে টানা লাইন, এটা হচ্ছে আমাদের আপার লিমিট থেকে টানা লাইন। ওকে, তাহলে এটা দেখো আমরা এখানে কি করলাম, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। কেন এখানে আমরা এক্স অক্ষ কনসিডার করবো? কারণ আমরা এখানে ডিএক্স নিছি। এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট থেকে টানা লাইন, এটা হচ্ছে আমরা আমাদের আপার লিমিট থেকে টানা লাইন। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের এখানে মেইন ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা, তোমরা কি সরল লেখার মধ্যে একটা জিনিস পড়ে আসছো? আমি তোমাকে একটা সরল লেখার একটা কনসেপ্ট দেখাই। সরল লেখার মধ্যে একটা জিনিস এরকম ছিল, দেখো কীরকম ছিল, আমি তোমাকে দুইটা জিনিস দেখাই আসো। ধরো একটা সরল লেখা এরকম অবস্থায় আছে, তো এই সরল লেখাটা ধরো y অক্ষের সমান্তরাল এবং সেটা ধরো তোমার হচ্ছে যে ভাই পি একক দূরে আছে। তাহলে এই সরল লেখার ইকুয়েশন কত হয় জানো? এই সরল লেখার ইকুয়েশন হয় এক্স ইকুয়াল টু পি। ওকে, আবার ধরো আরেকটা সরল লেখার কনসেপ্ট যদি তোমাকে দেখাই, ধরো এটা ওয়াই অক্ষ, ধরো এটা এক্স অক্ষ, ধরো একটা সরল লেখা এই অবস্থায় আছে, আর ধরো এই দূরত্বটা হচ্ছে কিউ একক, ধরো এইখানে যে দূরত্বটা আছে এটা ধরো কিউ একক। তাহলে এই সরল লেখার ইকুয়েশন কত হয় জানো? এই সরল লেখার ইকুয়েশন হয় ওয়াই ইকুয়াল টু কিউ। ওকে, যতটুকু উপরে থাকবে ততটুকু, এখানে যতটুকু ডানে থাকবে ততটুকু এক্স ইকুয়াল টু পি, অথবা এখানে থাকলে ওয়াই ইকুয়াল টু কিউ। দেখো তাহলে আমাকে বলতে পারবা, এই যে দেখো এটা এক্স ইকুয়াল টু এ বিন্দু না, তাহলে এক্স ইকুয়াল যদি এ বিন্দু হয় তাহলে এটা কত হবে? এতটুকু দূরত্ব এ হয় না ভাই? দেখো এটা তো আমরা সবাই জানি, এটা যদি আমাদের এক্স ইকুয়াল টু এ বিন্দু হয় তাহলে এতটুকু দূরত্ব হবে এ। আর এই সরল লেখার ইকুয়েশন তাহলে কত হবে? এই সরল লেখার ইকুয়েশন এক্স ইকুয়াল টু এ হবে না? আবার এখানে এক্স ইকুয়াল টু বি বিন্দু না এটা, তাহলে এখান থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে? বি একক হবে। তাহলে এই সরল লেখার ইকুয়েশন কত হবে? এক্স ইকুয়াল টু বি হবে না? তাহলে এখানে যে আবদ্ধ এরিয়াটা তৈরি হয়েছে, আবদ্ধ এরিয়াটাকে যদি আমি কালারিং করে দেখাই একটু করে, এখানে তাহলে যে আবদ্ধ এরিয়াটা তৈরি হয়েছে, চলো আমি এটাকে কালারিং করে দেখাই। তাহলে ভাই দেখো এখানে যে কালারিং এরিয়াটা তৈরি হয়েছে, এই এরিয়াটাকে আমরা কী বলতে পারি? এই এরিয়াটাকে আমি বলতে পারি যে এই এরিয়াটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, যে অক্ষে লিমিট নেবা সেই অক্ষ অর্থাৎ এক্স অক্ষ, লোয়ার লিমিট থেকে টানা লাইন এক্স ইকুয়াল টু এ এবং আপার লিমিট থেকে টানা লাইন এক্স ইকুয়াল টু বি, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এই যে এই এরিয়ার আবদ্ধ ক্ষেত্রফল আমরা বলতেছি, এই আবদ্ধ ক্ষেত্রফল আসলে কোনটা? এক্স ইকুয়াল টু এ থেকে টানা লাইন, এক্স ইকুয়াল টু বি থেকে টানা লাইন, এক্স অক্ষ এবং মেইন ফাংশন দ্বারা, এই যে মেইন ফাংশন দ্বারা আবদ্ধ এরিয়াকেই বোঝানো হয়। অর্থাৎ তাহলে আমি যদি এখানে এটা বাংলা ভাষায় লিখে দিই যে এখানে ধরো তোমাকে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স বলতে বোঝায়, এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাকে এটা বুঝতেই হবে এই ইন্ডিকেশনে ম্যাথ করার জন্য। তাহলে কি বলতে কি বোঝায়? যে লোয়ার লিমিট এ হতে অঙ্কিত সরল রেখা এক্স ইকুয়াল টু এ
অঙ্কিত সরল রেখা এক্স ইকুয়াল টু এ কমা আপার লিমিট বি হতে অঙ্কিত সরল রেখা এক্স ইকুয়াল টু বি, অঙ্কিত সরল রেখা এক্স ইকুয়াল টু বি এবং অঙ্কিত সরল রেখা এক্স ইকুয়াল টু বি এক্স অক্ষ এবং এফ অফ এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। সবাই টেনশন নেওয়ার কিছু নেই, আমি আরও এক্সাম্পল দিব, তাহলে জিনিসপত্রগুলো আরও তোমার কাছে ক্লিয়ার হবে। তাহলে এই জিনিসটা দ্বারা কী বোঝাবে বলো তো, এই লোয়ার লিমিট থেকে টানা লাইন, আপার লিমিট থেকে টানা লাইন, এক্স অক্ষ এবং এফ অফ এক্স দ্বারা আবদ্ধ যে এরিয়াটা তৈরি হয়েছে এটাকেই বেসিক্যালি তোমার এখানে বোঝানো হবে। কেমন? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখানে তোমার নেক্সটে যাই আসো, আমি তোমাকে চলো কিছু এক্সাম্পল দেখাই, তাহলে তোমার কনসেপ্টটা আরও জিনিসটা বুঝতে এখানে সুবিধা হবে। ওকে, চলো আমি তোমাকে আরেকটা কনসেপ্ট দেখাই এখানে। তাহলে ধরো আমরা একটা লাইন টানলাম, এখানে ওয়াই অক্ষ টানলাম, ধরো সাপোজ ভাই আমরা এখানে একটা এক্স অক্ষ টানলাম। ওকে, আচ্ছা, তাহলে আমি তোমাকে এখানে জিজ্ঞেস করলাম, আমি চলো তোমাকে দুইটা আলাদা আলাদা চিত্র এঁকে দেখাই আসো। তাহলে এটা ওয়াই অক্ষ, ধরো এটা আমার এক্স অক্ষ। ধরো আমার এখানে একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে আমার এরকম, ঠিক আছে, আমার ফাংশনটা হচ্ছে আমার কাছে এরকম। তো এখানে আমি তোমাকে ফার্স্টে ধরো আমি এখানে ফাংশনটার নাম দিয়ে দিচ্ছি। ধরো এই ফাংশনটা হচ্ছে আমার এখানে, সাপোজ ধরো তোমার এখানে ধরো এই ফাংশনটা ধরো সাপোজ হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। কেমন? এই ফাংশনটা হচ্ছে আমাদের কত? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে আমি তোমাকে বললাম যে তুমি তাহলে একটা কাজ করো, এই যে সাপোজ ধরো তুমি বের করো সি থেকে ডি এফ অফ এক্স ডিএক্স, এটা দ্বারা কোন এরিয়া বোঝাচ্ছে। সাপোজ আমি তোমাকে বললাম কি, ধরো এইটা হচ্ছে আমার একটা ফাংশন ভাই, যে এই ফাংশনের নাম আমি দিচ্ছি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে আমি তোমাকে বললাম এখানে সি থেকে ডি এফ অফ এক্স ডিএক্স দ্বারা কোন এরিয়াটা নির্দেশ করে সেটা বের করো বা কালার করে দেখো। তাহলে আমি সি বিন্দুটাকে এখানে দিয়ে দিচ্ছি আর ডিটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কীভাবে বুঝবো, কীভাবে করি আমরা? দেখো, ফার্স্ট অফ অল এখানে দেখো, যেহেতু এখানে ডিএক্স লেখা আছে, তাহলে সর্বপ্রথম সি এবং ডি আমার এক্স অক্ষে হবে। ডিএক্স লেখা থাকার কারণে সি এবং ডিটা আমার কোন অক্ষে হবে? এক্স অক্ষে হবে। ওকে, এক্স অক্ষে বসাইলাম। এই এরিয়াটা আসলে কোন এরিয়াটাকে নির্দেশ করে? এই যে লোয়ার লিমিট থেকে ফাংশনের উপর একটা লম্ব টানবা, আপার লিমিট থেকে ফাংশনের উপর একটা লম্ব টানবা, তারপরে দেখো তাহলে এই লাইনটাকে আমরা কী বলি? এই লাইনটাকে আমরা বলতেছি এক্স ইকুয়াল টু ডি লাইন, এটাকে আমরা বলতেছি এক্স ইকুয়াল টু সি লাইন, রাইট? কারণ দেখো এতটুকু হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি লাইন, আর এটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু ডি, মানে এটা হচ্ছে ডি, তাহলে এটা এতটুকু ডি, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু ডি লাইন। তাহলে এখানে কোন এরিয়াটাকে বোঝাবে? এখানে ডিএক্স আছে, রাইট? তাহলে এখানে ডিএক্সটাকে তুমি চিহ্নিত করো, ডিএক্স মানে কি এক্স অক্ষটাকে চিহ্নিত করো, ডিএক্স থাকলে। তাহলে এই লাইনটাকে চিহ্নিত করো, এই লাইনটাকে চিহ্নিত করো, তাহলে মাঝখানে যে এরিয়াটা তৈরি হয়েছে এটাকেই বোঝাবে। তাহলে এইটা দ্বারা তো আমি বুঝি যে আবদ্ধ ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে এটা দ্বারা কোন আবদ্ধ ক্ষেত্রফলটাকে বোঝায়? এই যে এখানে ধরো হলুদ কালারের একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, এটাকে বোঝানো হয়। এখানে যে এরিয়াটা তৈরি হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে তোমার এটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে বলো তো? দাঁড়াও, এটা দ্বারা মুছে দিই। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে হলুদ কালারের এরিয়াকে বোঝানো হচ্ছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে হলুদ কালারের এরিয়াকে বোঝানো হচ্ছে। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা নেক্সট এক্সাম্পলে যাই আসো। নেক্সট এক্সাম্পল হচ্ছে যে সাপোজ ধরো তোমাকে একটা ওয়াই অক্ষ দেওয়া আছে এখানে, ধরো একটা এক্স অক্ষ দেওয়া আছে এখানে। ওকে, তারপরে ধরো এখানে তোমাকে একটা ভিন্ন ধরনের ফাংশন দিছে, ধরো ফাংশনটা একটু বেশি এরকম। ওকে, আর ধরো এখানে তোমাকে বলে দিছে এই ফাংশনটা হচ্ছে যে আমার সাপোজ ধরো এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই। ওকে, তাহলে এখানে তোমাকে কী বলে দিছে? এক্স ইকুয়াল টু ধরো জি অফ ওয়াই, এই ফাংশনটা এখানে বলে দিছে। মানে এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ছিল না? তাহলে জিনিসটা কীরকম হইতে পারে? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মানে এটা কীরকম হইতে পারে? দেখো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মানে হইতে পারে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ধরো 5। আর এখানে লেখা আছে কি? এই যে এক্স ইকুয়াল টু ধরো জি অফ ওয়াই লেখা আছে না? তাহলে এক্স ইকুয়াল টু জি অফ ওয়াইটা কীরকম হইতে পারে? এই যে ধরো এক্স ইকুয়ালস টু ওয়াই কিউব স্কোয়ার প্লাস ধরো ওয়াই কিউব প্লাস ধরো 3y
সামথিং 4 এরকম হইতে পারে সাপোজ। মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মানে কি, ওয়াইটা হচ্ছে একটা এক্সের ফাংশন, এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই মানে কি, এই ধরো এক্স হচ্ছে ওয়াই এর ফাংশন, এরকম ধরো একটা ফাংশন তোমাকে দেওয়া আছে কেমন। এখন তোমাকে সাপোজ এখানে বের করতে বলছে যে এ থেকে বি জি অফ ওয়াই ডি ওয়াই বের করো, বা এটা দ্বারা কোন এরিয়াটা বোঝায় সেটা কালারিং করে নির্দেশ করো। তাহলে তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে কি এ থেকে বি জি অফ ওয়াই ডি ওয়াই, এটা দ্বারা কোন এরিয়া নির্দেশ করে কালার করে নির্দেশ করো, এটা হচ্ছে জি অফ ওয়াই, এটা ধরো জি অফ ওয়াই। এখন আমাকে কোয়েশ্চেন করা হয়েছে এখানে এ থেকে বি জি অফ ওয়াই ডি ওয়াই, এটা দ্বারা কোন এরিয়াটা নির্দেশ করে এটা কালারিং করে মানে কোন এরিয়াটা বোঝানো হচ্ছে সেটা কালারিং করে দেখাও। তাহলে ফার্স্ট অফ অল বুঝো এখানে ডি ওয়াই লেখা আছে, তাহলে লিমিটটাকে কোন অক্ষে নিবা, লিমিটকে কিন্তু ওয়াই অক্ষে নিতে হবে, যেহেতু এখানে ডি ওয়াই লেখা আছে, ডি এক্স থাকলে লিমিটকে এক্স অক্ষে নিতাম, ডি ওয়াই লেখা মানে লিমিট লোয়ার লিমিটকে আপার লিমিটকে দুটোটাকে ওয়াই অক্ষে নিতে হবে। তাহলে এ বসবে সামথিং এখানে কোথাও, আর বি বসবে সামথিং এখানে কোথাও, রাইট। জিনিসটা বুঝো কেন আমরা এটাকে এক্স অক্ষে দিই নাই, কারণ এখানে ডিএক্স নাই, এখানে কি আছে বলো তো ডি ওয়াই আছে। তাহলে এখানে কী করবো আমরা, এখানে যেহেতু এ থেকে বি এবং এখানে ডি ওয়াই আছে, তাহলে লিমিটকে কিন্তু আমরা ওয়াই অক্ষে বসাবো। এরপরে কাজটা কি, লিমিট থেকে ফাংশনের উপর লম্ব টানতে হয়। আসলে বেসিক্যালি এই লম্বটা হয় যে অক্ষে লিমিট নিছি তার সাথেও লম্ব হয়। দেখো এখানে যে লম্বটা টানছি, এখানে আমরা লিমিটটা কোন অক্ষে নিছিলাম, এক্স অক্ষে নিছি না, তাহলে এই লম্বটা কিন্তু এক্স অক্ষের উপর লম্ব হবে। দেখো এখানে আমরা একটা লম্ব নিছি না, এই লম্বটা কিন্তু এখানে লিমিট নিয়েছিলাম এক্স অক্ষের উপর লম্ব হয়েছে। সেম ওয়েতে আমরা বলছি কি এখানে যে তোমার লোয়ার লিমিট থেকে একটা লম্ব টানবা, এই লম্বটা আসলে কি কোন দিকে হবে বলো তো, এই লম্বটা আসলে তুমি এখানে লিমিট কোন অক্ষে নিছো, ওয়াই অক্ষে নিছো না, তাহলে এখানে এই ওয়াই অক্ষের উপর কিন্তু লম্ব হবে একটা কেমন। সেম ওয়েতে তুমি এখানে আপার লিমিট থেকে লম্ব টানো ফাংশনের উপরে, লম্বটা টানছি, তাহলে এখানে কোন অক্ষে লিমিট নিছিলা, ওয়াই অক্ষে, তাহলে ওয়াই অক্ষটাকে একটু গাঢ় করো, এই লাইন দুটাকে গাঢ় করো, আর এখানে ফাংশনটা আছে এটা, তাহলে এখানে কোন এরিয়াটা হবে, সবুজ কালার করে আসো, এখানে হবে এই সবুজ এরিয়াটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আবদ্ধ এরিয়া বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, এই সবুজ এরিয়া। এটা যদি বুঝতে পারো না তোমার ইন্ডিকেশনে অনেক কিছুই তোমার শেষ। এই যে এরিয়া কোনটাকে বোঝাচ্ছে এটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, যে কোন এরিয়াটাকে বোঝানো হচ্ছে এখানে। ওকে, আশা করি তোমাদের এই জিনিসটা খুব ভালো করে বোঝা হয়েছে। তাহলে এখানে আসলে বেসিক্যালি এটা দ্বারা কী বোঝানো হচ্ছে, গ্রিন হলুদ মানে সবুজ কালারের এরিয়াকে বোঝানো হচ্ছে। আমি আরেকবার রিভাইজ করি, তাহলে দেখবে একদম ইজি হয়ে গেছে। সবুজ কালারের এরিয়াকে বোঝানো হচ্ছে, মেইনলি খেলা হচ্ছে এইটা এবং এটা ডিফাইন করে যে লিমিটটা কোন অক্ষে হবে। দেখো এখানে কি ছিল, ডিএক্স ছিল না, তাহলে সি এবং ডি কিন্তু এক্স অক্ষে বসাইছো, তাহলে এরিয়া কোনটা হবে, সি থেকে লম্ব টানবা যেটা এক্স অক্ষের উপরে লম্ব হবে, যে অক্ষে লিমিট নিচ্ছ সেই অক্ষের উপরে, ডি থেকে লম্ব টানবা ফাংশনের উপরে যেটা যে অক্ষে লিমিট নিচ্ছ সেই অক্ষের উপর লম্ব হবে। তাহলে এখানে যে এরিয়াটা তৈরি হয়েছে মাঝখানে সেটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত এরিয়া। আর এখানে এরিয়া কোনটা হবে বলো তো, এখানে যেহেতু ডি ওয়াই দেওয়া আছে, তাহলে লিমিটটাকে বসাবা ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ থেকে লম্ব টানো, তাহলে এখানে মাঝখানে যে এরিয়াটা ক্রিয়েট হয়েছে সেটাই হচ্ছে তোমার এখানে আনসার, বা এই এরিয়াটাকে এখানে বোঝানো হচ্ছে কেমন। আশা করি তোমরা এই জিনিসটা এখানে সবাই ভাই বুঝতে পারছো এবং কারো কোনো এখানে আপত্তি নাই। যদি কারো কোনো আপত্তি থাকে আমাকে পরে কমেন্টে তোমরা বলতে পারো, কিন্তু আশা করতেছি তোমাদের আপত্তি নাই। ওকে, জাস্ট এটাকে আমি এখানে লিখে দিই, ডিএক্স থাকার কারণে লিমিটকে এক্স অক্ষ বরাবর নিব, আর এখানে ডিওয়াই থাকার কারণে লিমিটকে ওয়াই অক্ষ বরাবর নিব। ওকে, আমি আশা করতেছি তোমাদের এই বিষয়গুলোতে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে তোমার কিছু সূত্র দেখার চেষ্টা করব। এখন আমরা এরিয়ার পার্টটা তো বুঝতে পারছি, এরিয়ার পার্টটা আমরা ডিটেলস আলোচনা করবো মানে এই চ্যাপ্টারের শেষের দিকে অনেক ডিটেলস আলোচনা করবো, অনেকগুলো ম্যাথ করবো, কিন্তু এরিয়ার ব্যাপারে আমি একটা হালকা পাতলা আইডিয়া দিছি আসলে যে কোনটাকে বোঝানো হচ্ছে এটা নিয়ে কেমন। তাহলে চলো আমরা এখন কিছু সূত্র শেখার চেষ্টা করবো। তাহলে আমরা চলো এখন তাহলে আমরা বলছি এখানে আমাদের মেইন আলোচনা তিনটা, কী একটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ এবং ক্ষেত্রফল। তাহলে আমরা আজকে থেকে আলোচনা কি নিয়ে শুরু করব, অনির্দিষ্ট যৌগজকে নিয়ে শুরু করবো, হ্যাঁ কেমন। তাহলে আমরা এরপরে ধাপে ধাপে আগাবো, নির্দিষ্ট যৌগজও পড়বো, ক্ষেত্রফলও পড়বো। তাহলে আমরা প্রথমে যেটা আজকে শুরু করবো সেটার নাম হচ্ছে আমাদের ভাই অনির্দিষ্ট যৌগজ, বা এটাকে আমরা বলি ইনডেফিনিট ইন্টিগ্রাল কেমন। এটা নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করা শুরু করব। তাহলে চলো শুরু করি, আসো দাঁড়াও, তাহলে চলো লাইন টানি একটা, এখানে আমরা লাইন টেনে দিয়ে আসো। ওকে ভাই, তাহলে চলো আমরা আলোচনা শুরু করি, আসো।
তাহলে এখানের মধ্যে আলোচনা শুরু করার আগে বেসিক কিছু সূত্র আছে, এই জিনিসগুলো তোমাকে সূত্রগুলো সম্পর্কে জানা লাগবে। তবে এতটুকু আমি তোমাকে বলে দিই, ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো আছে এটার অনেকটা উল্টা সূত্রকে আমরা কী বলতে পারি, ইন্টিগ্রেশনের সূত্র বলতে পারি। কেন? কারণ আমরা দেখে আসছি অলরেডি যে তোমার এখানে ভাই ওই যে তোমার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি, মানে ডিফারেন্সিয়েশনের যে উল্টা প্রসেস সেটাই ছিল আমার কি, ইন্টিগ্রেশন। তাহলে ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো থাকবে সেটাকে যদি আমি উল্টাই দিই কোনো কারণে, মানে ধরো ওইখানে যদি প্লাস করি তাহলে এখানে মাইনাস করতে হবে, এটাই এতটুকু হচ্ছে ডিফারেন্স। কেমন? মানে উল্টাই যদি দিই, 180 ডিগ্রি যদি বিপরীত করে দিই, তাহলে বেসিক্যালি সেগুলো আমাদের কী হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সূত্র হয়ে যাবে। সো ইন্টিগ্রেশনের সূত্র শেখার জন্য আলাদাভাবে প্যারা নেওয়ার কিছু নাই। তোমার যদি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মনে থাকে তাহলে সেগুলোকে একটু মডিফাই করেই কিন্তু আমরা কী ইউজ করবো, ইন্টিগ্রেশনের সূত্র হিসেবে ইউজ করবো। কেমন? যেমন কীভাবে আমি তোমাকে বলি, দেখো ধরো আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের সবাই একটা সূত্র শিখে আসছিলাম, সেটা কী ছিল, যে ddx অফ x টু দি পাওয়ার n, এটা কী ছিল ভাই, nটা আগে চলে আসতো, মানে nটা গুণফল হইতো এবং x এর পাওয়ার n-1 হয়ে যেত। ওকে, তাহলে এখানে কী হইতো দেখো তো, এইখানে এই যে ddx অফ xn, এখানে কী হইতো, এই পাওয়ারটা গুণফল আকারে থাকতো এবং এখানে পাওয়ার 1 কমে যাইতো, আর এখানে কী হইতো, পাওয়ার 1 কমে যেত। তাহলে এটার 180 ডিগ্রি বিপরীত ঘটনা কী হবে, পাওয়ার 1 বেড়ে যাবে এবং এটা ভাগফল আকারে থাকবে। তাই ইন্টিগ্রেশনের সূত্র কী হবে দেখো, তোমাকে যদি কেউ x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশনের সূত্র জিজ্ঞেস করে, তাহলে এই জিনিসটা কী হবে, ডিফারেন্সিয়েশনে তো পাওয়ার 1 কমে যাইতো, ইন্টিগ্রেশনে কী হবে জানো, ইন্টিগ্রেশনে পাওয়ার 1 বেড়ে যাবে। অর্থাৎ ইন্টিগ্রেশনের সূত্র কী হবে জানো, এখানে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n+1, আর যেই পাওয়ারটা হইছে সেই পাওয়ারটা দিয়ে ডিভাইড হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে জিনিসটা বুঝো, ইন্টিগ্রেশনের সূত্রটা কীরকম, ডিফারেন্সিয়েশনের সূত্র কীরকম ছিল, এখানে এই জিনিসটা গুণফল আকারে থাকতো আর এখানে পাওয়ার 1 কমে যাইতো। তাহলে এইটার ইন্টিগ্রেশনের সূত্র কী হবে, x টু দি পাওয়ার n এর যা পাওয়ার আছে তার সাথে 1 যোগ হবে, যেহেতু এখানে 1 কমে যেত তাহলে উল্টা হিসাব মানে কি 1 যোগ হবে, আর যেটা তুমি পাওয়ার আকারে পাইছো এখানে সেটাকে তুমি এখানে ডিভাইড করে দিবা, এটাই হচ্ছে তোমার এখানে কাজ। ওকে, আচ্ছা, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে সিম্পল কিছু এটার বেসিসে যদি কিছু এক্সাম্পল জিজ্ঞেস করি, তাহলে আমাকে বলো তো, আমাকে যদি তোমাকে জিজ্ঞেস করি ইন্টিগ্রেশন অফ x² dx, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে x এর পাওয়ার 1 বেড়ে যাবে 2 + 1, আর যেই পাওয়ারটা হয়েছে সেটা দিয়ে ডিভাইড হয়ে যাবে, মানে 2 + 1, যেই দেখো এখানে x পাওয়ারের ভ্যালু 1 বেড়ে যাবে আর যেই পাওয়ারটা আছে সেটা দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে পাওয়ারের ভ্যালু 1 বেড়ে যাবে, যেই পাওয়ারটা সেটা দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, এখানে x³ / 3 হয়ে যাবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন যে x টু দি পাওয়ার -4 dx, এটা কী হবে, এটার জন্য হবে তোমার এখানে পাওয়ার 1 বেড়ে যাবে 4 + 1, আর এখানে তোমার এখানে কী হবে বলো, তখন এখানে এই যে 4 দিয়ে তোমার এখানে ডিভাইড হয়ে যাবে, সরি মাইনাস যেটা পাওয়ার আছে সেটা দিয়ে ডিভাইড হয়ে যাবে, -4 + 1। তাহলে কিসে পাওয়ার যা ছিল পাওয়ার 1 বেড়ে গেছে আর যা পাওয়ার আসছে সেটা দিয়ে এখানে ডিভাইড হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কত আসবে দেখো তো, এটা আসবে তোমার এখানে x টু দি পাওয়ার -3 / -3 হবে এটা। ওকে, তাহলে যদি আমি যেমন তোমাকে যদি জিজ্ঞেস করি যে ইন্টিগ্রেশন অফ ধরো যে কোনো একটা 5 dx, এটা ভ্যালু কত হবে, দেখো তো 5টাকে কিন্তু আমি যদি কীভাবে লিখতে পারি, 5x0 dx লিখতে পারি। কেন? কারণ আমরা কিন্তু সবাই জানি x0 এর ভ্যালু কত হয়, আসলে বেসিক্যালি 1 হয়। তাহলে এখানে শুধু 5 আছে না, তো শুধু 5-এর জন্য তো কোনো সূত্র নাই, তাই এখানে কী হবে বলো তো, এখানে এই জন্য আমরা একটা 5 × 1 লিখতে পারি সেটাকে, আর 1-এর জায়গায় আমরা কি লিখতে পারি, x0 আনতে পারি, তাহলে 5x0 হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা 5 তো কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এখানে থাকছে x0 dx। তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি, 5 আছে, x এর পাওয়ার 1 বেড়ে যাবে, যা পাওয়ার ছিল তাকে দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত থাকতেছে এখানে, শুধুমাত্র তোমার 5x থাকতেছে। সেম ওয়েতে আমি তাহলে এখানে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ যদি তোমার এখানে যদি থাকে -7 dx, তাহলে কীরকম হবে, -7টা বাইরে চলে আসবে আর এখানে dx আছে, শুধু dx থাকে মানে সেটাকে আমরা কি লিখতে পারি, x0 আকারে দেখাইতে পারি, আর তাহলে এখানে পাওয়ার 1 বেড়ে যাবে, 1 দিয়ে ভাগ হবে, তাহলে শুধুমাত্র কি থাকবে, xই থাকবে, -7x হবে। ওকে, আশা করি তোমরা জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো। তাহলে আমি যদি তাহলে এখন কোনো একটা কনস্ট্যান্টকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ধরো এখানে তোমাকে দেওয়া আছে 12 dx, তাহলে এত কিছু চিন্তা করার দরকার নেই, 12টাকে সামনে আনবা আর এখানে ইন্টিগ্রেশন অফ dx করে দিবা, আর ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু কত হবে, x হবে। কেন? কারণ এটাকে x0 লেখা যায়, x0কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে এখানে শুধু xই পাচ্ছ, কারণ পাওয়ার 1 বাড়বে, ওটা দিয়ে ভাগ হয়ে যাবে, 0 + 1 মানে x টু দি পাওয়ার 1 আর 1 দিয়ে ভাগ হবে, তাহলে xই থাকবে, তাহলে এটা ভ্যালু কত আসবে, 12x আসবে। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তবে এই সূত্রের একটা জায়গায় একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এই সূত্রের মধ্যে n =
-1 হতে পারবে না। n ইকুয়াল টু কী হতে পারবে না? n নট ইকুয়াল টু -1, মানে n ইকুয়াল যদি -1 হয় তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। কেন আমি তোমাকে বুঝাই বলি, n ইকুয়াল যদি -1 হয় তাহলে এখানে কি আসবে? -1 + 1 তাহলে 0 হয়ে যাচ্ছে না? তাহলে 0 থাকতেছে না এখানে, তাহলে 0 কি ইনফিনিটি চলে আসতেছে না? নিচে যদি কখনো 0 থাকে তাহলে সেটা কী হয়? ইনফিনিটি হয়ে যায়। তাই এই সূত্রটা কখন অ্যাপ্লাই করা যাবে না? n ইকুয়াল যদি -1 হয় তখন সেটা অ্যাপ্লাই করা যাবে না। আর অন্য সব ভ্যালুর জন্য অ্যাপ্লাই করতে পারবা, সেটা ভগ্নাংশ হলেও পারবা। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই তোমাকে, সাপোজ ধরো তোমাকে এখানে লেখা আছে x⁵ dx। এটা কীভাবে করবা? x⁵ আছে, পাওয়ার 1 করে দাও, যা পাওয়ার পাইছো তাকে দিয়ে ডিভাইড করে দাও। তাহলে এখানে কত আসবে? x⁵ 8/3 আসবে, এখানেও কত আসবে? 8/3 আসবে। ওকে, এটাই হচ্ছে তোমার এখানে আনসার। আশা করি জিনিসটা এখানে তোমরা বুঝতে পারছো ভাই। তাহলে এখানে বেসিক্যালি তাহলে কী হচ্ছে ভাই, যে সূত্রটা হচ্ছে যে x⁵n dx এর সূত্র কি? x⁵n dx সূত্র হচ্ছে যে পাওয়ার 1 বেড়ে যাবে, যা পাওয়ার থাকবে তাকে দিয়ে কী হবে তোমার এখানে বলো তো? ডিভাইড হবে। সূত্রগুলোকে আমি নোট ডাউন করে দিব, কোনো চিন্তা নেওয়ার কিছু নেই। আচ্ছা, কিন্তু এখনও কিন্তু আমাদের কাজ সম্পাদন হয় নাই। কেন সম্পাদন হয় নাই জানো? কারণ এই সূত্রের মধ্যে যেহেতু তুমি এখানে লিমিট দাও নাই, আমরা অনির্দিষ্ট যৌগজ মানে কী পড়ে আসছি বলো তো? এখানে কোনো লিমিট থাকবে না, নির্দিষ্ট যৌগজের লিমিট থাকবে। যেহেতু তুমি এখানে কোনো লিমিট দাও নাই, তাই এখানে শেষে একটা +c বা কনস্ট্যান্ট বসাইতে হবে। সবগুলোর শেষে কী বসাইতে হবে? +c বা কনস্ট্যান্ট বসাইতে হবে। যেহেতু এখানে লিমিট দাও নাই, তাহলে সবগুলোর শেষের জন্য কী বসাইতে হবে? একটা +c বা যেটাকে আমরা একটা কনস্ট্যান্ট বলি, এই জিনিসটা এখানে বসাইতে হবে। এখন তোমাদের মনে কোয়েশ্চন আসবে, ভাই এই +cটা আমরা কেন বসাই? যদি তুমি এখানে লিমিট দিতা তাহলে কিন্তু এই +cটা বসানো লাগতো না। যেহেতু এখানে তুমি লিমিট দাও নাই, তাহলে এখানে তোমার এটা কী বসানো লাগবে বলো তো? +c বসানো লাগবে। তাহলে এখন চলো আমরা এই কোয়েশ্চনটার উত্তর দেওয়ার চেষ্টা করি যে +c আমরা কেন ব্যবহার করি। তাহলে আসো আমরা এখানে লিখে আসো, একটা কোয়েশ্চন রাইজ করছে আমাদের মনে, সেটা হচ্ছে যে +c, এটাকে আমরা কনস্ট্যান্ট বলছি, কেন ব্যবহার করা হয়? দেখো, এটা কিন্তু লিমিট দিলে ব্যবহার করার দরকার নাই, কিন্তু লিমিট না দিলে তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। কেন? চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে আসো সলিউশন। চলো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। কেমন? ধরো আমি একটা তোমাকে বড় একটা ফাংশন নিচ্ছি বা বড় একটা প্লেট নিচ্ছি। সাপোজ আমি এখানে তোমার একটা বড় প্লেট নিছি। ওকে, সাপোজ আমি তোমার এখানে একটা বড় একটা প্লেটকে নিছি। আচ্ছা, তো বড় প্লেটের ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখি? f(x) দিয়ে লিখি না, বড় হাতের f(x)। তাহলে এই বড় প্লেটের ইকুয়েশনটাকে সাপোজ আমি এখানে লিখলাম 5x² + 6x প্লাস ধরো 4 লিখলাম। কেমন? তাইলে যদি এই বড় প্লেটটাকে এখন আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি ছোটো প্লেট পাবো না? তাহলে ছোটো প্লেট, যেটাকে আমরা ছোটো হাতের f(x) দিয়ে লিখি, তাহলে সেটা আমরা কীভাবে পাবো? এই বড় প্লেটটাকে আমার কী করা লাগবে? ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে জিনিসটা বুঝো, সাপোজ আমি এখানে একটা বড় প্লেট নিছি, যেটা হচ্ছে আমাদের f(x), এটার ভ্যালু ধরো এটা দেওয়া আছে। এখন আমি যদি এখানে ছোটো প্লেট পাইতে চাই তাহলে আমাকে কী করা লাগবে? বড় প্লেটটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে না? আর ছোটো প্লেটের ইকুয়েশন কী হয়? f(x) হয়। এটাকে ডিফারেন্সিয়েশন করি, আসো কত আসে দেখো, ddx অফ f(x) এর জায়গায় কত বসাও? 5x² + 6x + 4 বসাও। তাহলে কত আসবে বলো তো? f(x)টা ছোটো হাতের f(x), এটা আসবে 10x + 6। ওকে, তাহলে এখন তুমি বড় প্লেটকে ভেঙে ছোটো প্লেট পাইছো। তাহলে এখন হিসাব অনুযায়ী ছোটো প্লেটকে জোড়া লাগে বড় প্লেট পাওয়ার কথা। চলো আমরা পাই কিনা দেখি, আসো। তাহলে এখানে আমরা ফার্স্টে দেখো, এই বড় প্লেটটাকে ভেঙে আমরা ছোটো প্লেট পাইছি। তাহলে এই ছোটো প্লেটকে এখন যদি আমি জোড়া লাগাই তাহলে আমার বড় প্লেটটা পাওয়ার কথা। দেখি আমরা পাই কিনা দেখি, আসো। তাহলে এই ছোটো প্লেটটাকে যদি আমি জোড়া লাগাই f(x) dx, কী আসে দেখি, আসো। তাহলে f(x) এর জায়গায় কত বসাই দাও? 10x + 6 dx বসাই দাও। তাহলে দেখো আমরা কী করছি, ফার্স্টে থেকে একবার বলি, তোমার এখানে একটা বড় প্লেট ছিল, এই বড় প্লেটটাকে তুমি ভেঙে ফেলছো ডিফারেন্সিয়েশন করে, তাহলে তুমি ছোটো প্লেট পাইছো। ছোটো প্লেটের ইকুয়েশন আসছে এটা। তাহলে এখন হিসাব অনুযায়ী এই ছোটো প্লেটটাকে জোড়া লাগায়ে বড় প্লেটটা পাওয়ার কথা। অ্যাকচুয়ালি পাই কিনা দেখি, আসো। তাহলে 10xটাকে যদি আমি ইন্ডিকেশন করি তাহলে কী আসবে দেখো। ফার্স্টে দেখো তো, এখানে 10 তো কনস্ট্যান্ট, এখানে x আছে না? আচ্ছা, এই জিনিসটাকে আমি তাহলে এইভাবে তো লিখতে পারতাম, দেখো তো, এই যে 10x তো আছে, আর 6টাকে আমি 6x0 আকারে লিখতে পারতাম না ভাই? কারণ x0 বলে তো 1ই হয়, তাই না? এই জন্য আমরা 6x0 আকারে লিখতে পারতাম। আস্তে আস্তে আমরা লিখবো না, প্রথমে আমরা প্র্যাকটিস করে দিই x0 আকারে, কিন্তু পরবর্তীতে যখন আমরা 15-20টা ম্যাথ করে ফেলবো তখন আমরা 6টাকে ডাইরেক্ট ইন্ডিকেশন করলে 6xই হবে, ডাইরেক্ট আমরা লিখে দিব। আপাতত আমরা এভাবে করে ভেঙে দেখে আসো। তাহলে এখানে দেখো, এরপরে
ইন্ডিকেশন করলে কত আসবে 10 তো কনস্ট্যান্ট, এক্সকে ইন্ডিকেশন করলে এক্স টু দি পাওয়ার 1 আসে না, তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে, তার মানে 1 + 1 হবে, আর যেটা পাওয়ার বেড়ে গেছে সেটা দিয়ে ডিভাইড হবে, প্লাস 6 এক্স নট মানে x 0 + 1 হবে, তাহলে যা পাওয়ার আছে তার দিয়ে ডিভাইড হবে। তাহলে দেখো তো কত পাচ্ছ এখানে 10, এখানে পাচ্ছ x²/2, দেখো এখানে কত আসতেছে 10, উপরে আসতেছে x², নিচে আসতেছে 2, আর এখানে আসতেছে 6x/1, তাহলে এখানে কত আসতেছে দেখো তো 2 আর 10 কাটাকাটি করলে 5x² + 6x আসতেছে। দেখো তো তুমি এটা কিন্তু তোমার ছিল ছোটো প্লেট, এটা তোমার ছিল ছোটো প্লেট, তাহলে ছোটো প্লেটকে তুমি এখানে জোড়া লাগাইছো, তাহলে হিসাব অনুযায়ী কিন্তু একটা বড় প্লেট পাওয়ার কথা, কিন্তু বড় প্লেটের ইকুয়েশনে তুমি লক্ষ্য করে দেখো বড় প্লেটের ইকুয়েশনে এতটুকু তুমি পাইছো, এই দেখো এতটুকু কিন্তু এখানে আসছে, কিন্তু এই যে ছোটো প্লেটটাকে তুমি যে জোড়া লাগাইছো তুমি কি এক্স্যাক্টলি বড় প্লেটটা পাইছো? না, বড় প্লেটে কিন্তু এখানে একটা +4 ছিল, এই জিনিসটা কিন্তু এখানে মিসিং আছে। এই যে তুমি যখন লিমিট ছাড়া করবা এই কনস্ট্যান্ট এখানে কী থাকে বলো তো, মিসিং থাকে। এই যে কনস্ট্যান্ট এখানে মিস করা আছে, এটা কনস্ট্যান্টটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটা কী দিয়ে দিই, +c দিয়ে দিই। ওকে, তাই কনস্ট্যান্টটাকে বোঝানোর জন্য আমরা এখানে কী দিয়ে দিই, এখানে আমরা একটা +c দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমার বড় প্লেট। ওকে, এটার ভ্যালু c, এর ভ্যালু কত হবে এখানে এক্স্যাক্টলি বলো তো 4 হবে আর কি। তো আমরা তো আসলে জানি না, এখানে 4 আছে বলে 4 হয়েছে, 5 থাকলে 5 হইতো, তো যে কোনো কিছু হইতে পারে, তো আমি এই জন্য জেনারেল একটা c দিয়ে প্রকাশ করি জিনিসটাকে। তারা একবার বোঝাই বলি এখানে সিটা কেন আসছে, ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি ছোটো প্লেটটাকে জোড়া লাগাইছো, এটা পাইছো, এক্স্যাক্টলি বড় প্লেট কিন্তু পাও নাই, এই কনস্ট্যান্ট পার্টটা কিন্তু এখানে মিসিং অবস্থায় আছে। তাই যখনই আমরা এখানে কেন মিসিং অবস্থায় আছে, কারণ এখানে আমি সিস্টেমেটিক ওয়েতে যোগ করি নাই, আমি এখানে লিমিট বসাই নাই, এই জন্যই মিসিং হয়েছে। যদি লিমিট বসাই করতাম জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি সেম আসতো। দেখবা আমি সামনে দেখাবো, এখন তো দেখানোর দরকার নাই, আজকে দেখানোর দরকার নাই, এটা মাত্র তোমার ইন্ট্রোডাক্টরি ক্লাস। যখন তুমি আরও 10-12টা ক্লাস করে ফেলবা তখন তুমি জিনিসটা এমনিই বুঝবা যে তুমি যদি এখানে লিমিট বসাও তাহলে +c তোমাকে বসাতে হবে না। ওকে, কারণ লিমিট বসালে ওই 4টা এমনিই চলে আসবে, কেমনে আসবে সেটা আমরা দেখবো, কিন্তু আপাতত আমার কথা বিশ্বাস করো। তাহলে চলো আমরা দেখি এখানে, যেহেতু তাহলে আমরা +c কেন বসাইছি এখানে বলো তো, এখানে কিন্তু তোমার এই যে কনস্ট্যান্ট পার্টটা কিন্তু মিসিং ছিল, এই যে কনস্ট্যান্ট পার্টটা যে মিসিং আছে এটা তো এখানে তুমি বলতে পারো তাহলে ভাই এখানে তো 4 আছে, তাহলে আপনি c বসাছেন কেন, 4 কেন বসান নাই? কারণ হচ্ছে ভাই সবসময় তার 4 থাকবে না, 4 থাকলে 4, 5 থাকলে 5, 6ও থাকতে পারে, 7ও থাকতে পারে, যে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, তাই আমি জেনারেল একটা +c বসাইছি, যেহেতু এখানে কনস্ট্যান্টটা মিসিং আছে, এই কনস্ট্যান্টের মিসিংটাকে বোঝানোর জন্য আমরা এখানে +c বসাই। তাহলে আশা করি বুঝতে পারছো যে যখনই তুমি লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করবা সবসময় ইন্টিগ্রেশন শেষ এটা কী দিতে হবে, +c মাস্ট বি দিতে হবে। +c যদি না দাও স্যারে 1 নাম্বার তোমায় কেটে দিবে। তাহলে লিমিট ছাড়া যে কোনো ইন্টিগ্রেশনে তোমার কী করতে হবে, সবশেষে ইন্টিগ্রেশন করার পরে অবশ্যই +c দিতে হবে। তাহলে এখানে মনে রাখবা লিমিট ইনডিফিনিট ইন্টিগ্রালে মানে অনির্দিষ্ট জগজে, মানে যেখানে লিমিট থাকবে না, ইনডেফিনিট ইন্টিগ্রালে সর্বদা ইন্টিগ্রেশন শেষ হওয়ার পরে ইন্টিগ্রেশন শেষ হবার পরে +c দিতে হবে। ওকে ভাই, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। তাহলে আমরা ইন্টিগ্রেশনের মোটামুটি আইডিয়া পাইছি। তবে আমি তোমাকে 3-4টা সূত্র লিখে দিই, এগুলো তোমরা একটু শিখে রাখবা, যেহেতু তোমাদের নেক্সট দিন আসলে কাজে লাগাইতে পারো আর কি। আমরা নেক্সট দিনে ম্যাথ করবো, তো ওই সূত্রগুলো হচ্ছে আমাদের বেশ কাজে লাগবে, কেমন? তাহলে আমি চলো তোমাকে 3-4টা সূত্র লিখে দিয়ে আসো। তাহলে প্রয়োজনীয় সূত্রাবলী দেখে আসো। কয়েকটা সূত্র আমরা লিখে দিই, সবগুলো সূত্র লিখবো না, আমরা স্টেপ বাই স্টেপ লিখে যাবো আস্তে আস্তে। প্রয়োজনীয় সূত্রাবলী প্রথম সূত্র যেটা আছে সেটা হচ্ছে ধরো x⁴n dx আছে, তাহলে এখানে কত পাবা, x⁴n + 1 পাবা, আর যা পাবার তাকে দিয়ে তুমি ডিভাইড করে দিবা, n + 1ই পাবা, +c আছে এখানে। ওকে, এটা একটা সূত্র তোমার। আচ্ছা, এরপরে তুমি যদি ইন্টিগ্রেশন অফ sin x করো, ইন্টিগ্রেশন অফ sin x dx এর সূত্র কী হবে? একটা জিনিস দেখো তো, আমরা ddx অফ যখন cos x করতাম তখন কত পাইতাম, -sin x পাইতাম। তোমাদের তো নিশ্চয়ই ddx অফ cos x সূত্র মনে আছে। তাহলে ddx অফ cos x মানে কি বলো তো, -sin x। অর্থাৎ দেখো তাহলে এটা তাহলে তোমার বড় প্লেট ছিল, এটাকে ভেঙে তাহলে তুমি ddx করছো মানে এটাকে ভেঙে ফেলছো, ভেঙে ফেলে এখানে তুমি কি পাইছো, ছোটো প্লেট পাইছো বা ছোটো টুকরা পাইছো।
তাহলে এই ছোটো রূপটাকে যদি তুমি এখন জোড়া লাগাও, এই মাইনাস সাইন এক্স ডিএক্সকে তুমি যদি জোড়া লাগাও, তাহলে তোমার কী পাওয়া উচিত? বড় প্লেট পাওয়া উচিত, প্লাস এটা সি পাওয়া উচিত, যেহেতু তুমি এখানে লিমিট ইউজ করতেছো না। তাহলে জিনিসটা বুঝো, এটা তোমার বড় প্লেট ছিল, এটাকে তুমি ভেঙে কী পাইছো? এখানে ছোটো প্লেট পাইছো। তো ছোটো প্লেটটাকে তাহলে এখন জোড়া লাগাই বড় প্লেটটা পাওয়া উচিত, প্লাস এটা সি পাওয়া উচিত, যেহেতু তুমি এখানে লিমিট ইউজ করতেছো না। কেমন? তাহলে এখানে এটা আসছে না, তো আমি এটা মাইনাসটাকে বাইরে নিয়ে আসতে পারি। তার জন্য কী হবে? ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, মাইনাসটাকে এই পাশে নিয়ে যাও, মাইনাস কজ এক্স প্লাস সি থাকবে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো মাইনাস দিয়ে আমি তো যদি সাপোজ ধরেন এই মাইনাসটাকে এখানে এনে এখানে আমি ডিভাইড করে দিছি, তাহলে এই সি এর আগে কেন মাইনাস দিলাম না? দেখো এই সি দ্বারা তো আসলে কনস্ট্যান্টকে বোঝাচ্ছে, যে কোনো কনস্ট্যান্ট তুমি মাইনাস দিলেও সমস্যা নাই। দেখো আমি যেখানে বলতে পারি যে ধরো 2 এটা কনস্ট্যান্ট, 3 একটা কনস্ট্যান্ট, এটা যোগ করে 5 পাইছো, তাহলে 5 আর একটা কনস্ট্যান্ট হবে। ওকে, তারপর ধরো তুমি এখানে এই যে -2 একটা কনস্ট্যান্ট, 5ও একটা কনস্ট্যান্ট, বা ধরো তোমার 7ও একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট আসলে এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি এটাকে চাইলে কী লিখতে পারো বলো তো? যেহেতু তোমার এখানে এটাকে সি ড্যাশ ধরে নাও, সাপোজ তুমি এই কনস্ট্যান্টটাকে তো যে কোনো কিছু ধরতে পারো, সি ধরতে পারো, সি ড্যাশ ধরতে পারো, সি ডাবল ড্যাশ ধরতে পারো, বা কে ধরতে পারো। সাপোজ প্রথম কনস্ট্যান্টটাকে আমি কে ধরে নিছি, কী ধরে নিছি? কে ধরে নিছি। তাহলে এখানে আমি যখন প্রথমে -1 দিয়ে ডিভাইড করে দিছি, তাহলে এখানে কী পাবো? আমি মাইনাস কে পাবো। কী করছি বলো তো? আমরা এখানে এই যে মাইনাসটাকে আমরা বাইরে এনে ডিভাইড করে দিছি না, তাহলে মাইনাস কজ এক্স হয়েছে, আর এখানে কত হবে? মাইনাস কে আসবে। আর ধরো এরপরে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু তাহলে কত? মাইনাস কজ এক্স, আর মাইনাস কে তুমি ধরো প্লাস সি ধরে নাও, তাহলে এখানে রেখে দাও যে ধরি এই যে সি ইকুয়াল টু মাইনাস কে। আমরা সবসময় আসলে মাইনাস সি কখনো বসাই না আর কি, আমরা সবসময় কী বসাই বলো তো? প্লাস সি বসাই। এখানে প্লাস মাইনাস যাই আসুক না কেন, আমরা কারচুপি করে অলওয়েজ কী বসাই বলো তো? এখানে প্লাস সি বসাই। আসলে কারচুপি না, কারণ এই সি দ্বারা আসলে কী রিপ্রেজেন্ট করে? এই সি দ্বারা রিপ্রেজেন্ট করে তোমার হচ্ছে ভাই যে কোনো কনস্ট্যান্টকে, এটা পজিটিভ নাম্বার হইতে পারে, নেগেটিভ নাম্বার হইতে পারে, সেটা তো আমাদের কনসার্নের বিষয় না। আমাদের কনসার্নের বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বোঝাচ্ছে, এটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, তবে নর্মালি আমরা প্লাসকে দিই। যদি তুমি দেখো না এখানে তোমার আসলে কী বোঝাইছে বলো তো? এই যে এখানে আমরা জন্য কী করছি, এখানে যদি মাইনাস আসছে, তো মাইনাস কেটাকে আমি প্লাস সি ধরে নিছি, কোনো সমস্যা নেই। কেমন? আচ্ছা, আশা করি তোমরা এগুলো এখানে বুঝতে পারছো, ছোটোখাটো হিসাবে এগুলো। এটা তো অনেকে কনফিউশন লাগে। তুমি এখানে যদি প্লাস সি দাও তাও ফুল মার্কস পাবা, মাইনাস সি দাও তাও ফুল মার্কস পাবা, কোনো সমস্যা নেই প্লাস মাইনাস দিলে। খালি এটাই মনে রাখবে, এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে। প্লাস দাও, মাইনাস দাও, যাই দাও না কেন, অবশ্যই তোমাকে একটা কনস্ট্যান্ট দিতে হবে এখানে, যেহেতু তুমি লিমিট ইউজ করো নাই। তাহলে দেখো তো আমরা এখানে সূত্র পেয়ে গেছি কিন্তু, যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মানে কত হয়? এই যে মাইনাস কজ এক্স প্লাস সি হয়। তো আমরা কিন্তু জানি যে ডিডিএক্স অফ কজ এক্স মানে মাইনাস সাইন এক্স হয়। তাহলে এই সাইন এক্স ডিএক্সকে করলে কত আসবে? ইন্টিগ্রেশন সাইন এক্সকে করলে কত আসবে? মাইনাস কজ এক্স আসবে। ওকে, আমি এটা এমনি ভেঙে দেখাইছি, বাকিগুলো ভেঙে দেখাবো না, ডাইরেক্ট সূত্র লিখে দিব, ওগুলো তুমি এমনি নিজে পারবা প্রমাণ করতে। এমন কীরকম? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্সের সূত্র কী হবে? ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্সের সূত্র কী হবে? এটা হবে কত জানো? এটা হবে সাইন এক্স ডিএক্স। কেন? কারণ সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করো, এই কজ এক্সই আসবে। কারণ এই যে একটা উল্টা, দেখো মাইনাস কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করো, সাইন এক্স আসবে। কারণ কজ এক্স করলে মাইনাস সাইন এক্স আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স কত হবে? তোমার আনসার হওয়া উচিত বাই 10x প্লাস সি হবে। কেন? কারণ 10xকে তুমি এখন ডিফারেন্সিয়েশন করো, সেক স্কোয়ার এক্স পাবা। ওকে, মানে উল্টা জিনিস এখানে। তাহলে এখানে এই যে, কারণ এটা দেখো না, এটা তো তোমার এখানে বড় প্লেট, তাহলে বড় প্লেটটাকে ডিফারেন্সিয়েশন করে ছোটো প্লেট পাচ্ছ, বড় প্লেটকে ডিফারেন্সিয়েশন করে ছোটো প্লেট পাচ্ছ। তো তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, একটু সূত্রগুলো মুখস্থ করে ফেলিও, তাহলে দেখবে তোমার হয়ে যাচ্ছে। মানে তুমি একবার তো বুঝলাই, পরে এটা তোমাকে আলটিমেটলি মুখস্থই করা লাগবে একটু। কোসেক স্কোয়ার মানে কত হবে? মাইনাস কট এক্স। কেন? কারণ মাইনাস কট এক্সকে তুমি ডিফারেন্সিয়েশন করো, ওটাই পাচ্ছ, দেখো কোসেক স্কোয়ার এক্স পাচ্ছ। কারণ কট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স আসে, দেখো মাইনাসটা মাইনাস এখানে দিয়ে দাও, তাহলে কোসেক স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে এখানে। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে এগুলাই মোটামুটি তোমার আরেকটা সূত্র যদি আমরা লিখতে চাই, যে সাপোজ ধরো এখানে আরেকটা কি আসবে? সেক এক্স টেন এক্স ডিএক্স, এটা মানে কিন্তু সেক এক্স হবে। আবার ধরো তোমার এখানে যদি থাকে কোসেক এক্স কট এক্স ডিএক্স, এটা মানে কত আসবে? মাইনাস কোসেক এক্স আসবে। কারণ আমরা সবাই কি জানি, সেক এক্সে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? সেক এক্স টেন এক্স আসে না? আবার কোসেক এক্সে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? এই যে মাইনাস কোসেক এক্স, তারপরে তোমার এখানে কট এক্স আসে, তো মাইনাসটার দিকে গুণ করে দাও, তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে। কেমন? তাহলে এটাই হচ্ছে তোমার এখানে সূত্র। তাহলে আমরা এখানে এই 6টা সূত্র একটু মনে রাখবো, 6টা না 7টা সূত্র। নেক্সট দিন আমরা এরপর থেকে আগাবো। আমি তোমাকে একটু রিভাইজ দেওয়াই দিই। আমরা প্রয়োজনীয় সূত্রগুলোকে অলওয়েজ আমরা এরকম বক্স আকার করে দিব,
তুমি একসাথে পড়ে একটা সূত্রের খাতায় তুলে ফেলিও, কারণ সূত্র প্রায় আরও অনেকগুলো আছে, 20-22টা আছে, এগুলো একসাথে পুরো নোট ডাউন করে প্র্যাকটিস করা লাগবে তোমার। আমি তো যখন যে সূত্র প্রয়োজন সেই সূত্র তোমাকে লিখে দিব, কেমন? আচ্ছা, তাহলে আমরা দেখো প্রথম সূত্র তো আমরা এটা পড়ছি, এক্স এন ডিএক্সের সূত্র। আর সাইন এক্স করলে কত পাবা? মাইনাস কজ এক্স পাবা। কজ এক্স করলে সাইন এক্স পাবা। সেক স্কোয়ার এক্স করলে টেন এক্স পাবা। কোসেক স্কোয়ার এক্স করলে মাইনাস কট এক্স পাবা। সেক এক্স টেন এক্স করলে সেক এক্স পাবা। কোসেক এক্স কট এক্স করলে মাইনাস কোসেক এক্স পাবা। এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র। আমরা আগামী দিন এখান থেকে শুরু করব। তো ভাই আজকে আসলে সময় নেই, আর সময় থাকলে আমি পড়াইতাম আরও। তো প্রথমে বলে রাখি, আমার কোনো পেড বেচ নাই, তুমি চাইলে পার মান্থে 150 টাকা পে করতে পারো এইসব নাম্বারে। তবে একটা রিকোয়েস্ট থাকবে, এইসব নাম্বারে প্লিজ কল করিও না, প্লিজ ডোন্ট কল। তোমার যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারো। আজকে ভিডিও ভালো লাগে, ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।